এই সবাইকে স্বাগত জানাই এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে। তোমাদেরকে এর আগের প্রথম দিনের ক্লাসে আমি তোমাদেরকে এই কেবিএসের ডিটেলস সম্পর্কে, কিভাবে তার এক্সাম প্যাটার্ন হয়, কিভাবে কত নম্বরের পরীক্ষা হয়, কটা পেপার থাকে ইত্যাদি বিষয় সম্পর্কে তোমাদেরকে কিন্তু আমি বিস্তারিত বলেছিলাম। এবং সেখানে কি কি সিলেবাস আছে সেই সিলেবাসগুলো সম্পর্কেও তোমাদেরকে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তাহলে আজকে ডে ওয়ানে আমরা শুরু করব এই কেবিএস সিলেবাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে নাম হচ্ছে স্পোর্টস ট্রেনিং। তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ডে ওয়ানে একদম স্পোর্টস ট্রেনিং সম্পর্কে আমরা বেসিক কিছু ধারণা আমরা নেব। কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, দেখো অ্যাকর্ডিং টু তোমাদের যে সিলেবাস আছে সেই অনুযায়ী আমি তোমাদেরকে, যাতে তোমরা খুব সহজেই স্পোর্টস ট্রেনিং বিষয়ের কনসেপ্টটা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়, সেই কারণে আমি তোমাদের সুবিধার্থে আমি আমার মতন করে, যাতে তোমরা কোনো অসুবিধা না হয় স্পোর্টস ট্রেনিংটা বুঝতে, সেই মতো করে আমি প্ল্যান করেছি। কী করেছি, প্রথমেই মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ স্পোর্টস ট্রেনিং, মানে ক্রিয়া প্রশিক্ষণ বলতে কী বোঝো এবং ক্রিয়া প্রশিক্ষণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তারপর দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ স্পোর্টস ট্রেনিং, ক্রিয়া প্রশিক্ষণের কী কী বৈশিষ্ট্য দরকার সেগুলোও আমি তোমাদেরকে বলবো। তারপর আছে এইমস অফ স্পোর্টস ট্রেনিং, এই ক্রিয়া প্রশিক্ষণের প্রধান লক্ষ্যটা কী সেটাও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে জানাবো। তারপর আছে কি অবজেক্টিভ অফ স্পোর্টস ট্রেনিং, সেখানেও আমি তোমাদেরকে এই ক্রিয়া প্রশিক্ষণের মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলোকে কীভাবে সাকসেস হবে, তার জন্য কী কী প্ল্যান দরকার, সেইগুলোকে সম্পর্কেও জানাবো। এবং লাস্টে আছে দেখো প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং, এই যে ক্রিয়া প্রশিক্ষণটা আমি দেব সেই প্রশিক্ষণের বেসিক নীতিগুলো সম্পর্কেও তোমাদেরকে আজকের এই ক্লাসের আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো। তারপরে আজকে এই যে বিষয়গুলো পড়ানো হবে সেই বিষয় থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে এবং থাকবে টুডে কুইজের কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, সেগুলো তোমরা রেসপন্স করবে। এবং এর আগের দিন তোমাদেরকে আমরা বলেছিলাম যে যেহেতু এই এসএসসি আমাদের প্রধান টার্গেট, কিন্তু তাছাড়াও এসএসসি কবে হবে সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই। সেই জন্যে আমরা এই কেবিএসটা শুরু করছি, কারণ কেবিএসের যে সিলেবাস সেই অনুযায়ী আমরা পড়াশোনাটা শুরু করি। কারণ কেবিএস দেখা যাচ্ছে প্রতি বছরই আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে বেশ কিছু ছেলে মেয়ে কেবিএসে জব পাচ্ছে। সেই জন্য আমরা কেবিএসের টার্গেটটাকে ধরেই কেবিএসের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ সেগুলোকে শেষ করব। তাহলে দেরি না করে চলো শুরু করি। তাহলে দেখো প্রথমেই ডে ওয়ানে আমি তোমাদেরকে কী লিখেছি, স্পোর্টস ট্রেনিং। তাহলে প্রথমেই তোমাকে বুঝতে হবে স্পোর্টস ট্রেনিং, এই যে দুটো শব্দ স্পোর্টস এবং ট্রেনিং, এই দুটো সংমিশ্রণে কিন্তু হয়েছে কি স্পোর্টস ট্রেনিং। তাহলে এই যে স্পোর্টস ট্রেনিংকে বাংলায় করলে কী হয়, ক্রিয়া প্রশিক্ষণ। তাহলে এই ক্রিয়া প্রশিক্ষণটা আমরা কেন দেব, কাদেরকে দেব এবং কী জন্যে দেব, সেটা আমি তোমাদেরকে দেখো সুন্দর করে আমি তোমাদেরকে একটা গ্রাফ যদি আমি তোমাদের সামনে দেখাই। আমরা জানি গ্রাফে দুটো রেখা থাকে, একটা এক্স একটা ওয়াই। আমি যদি ধরে নিলাম এই যে লম্বালম্বিভাবে যে রেখাটা আছে, এটা হচ্ছে তোমার পারফরমেন্স মেজার করছি, কোনো অ্যাথলিটের পারফরমেন্স ধরো মেজার করার জন্য আমি এখন গ্রাফে দাগ দাও, এগুলোকে 10, 20, 30 এরকম করে ভাগ করে দিলাম। আবার এদিকে যেটা রেখাটা আছে এটাকে আমরা ইয়ার অনুযায়ী ভাগ করে দিলাম, যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এরকম পরপর চলতে থাকবে। তাহলে আমি এখানে যদি লিখি 1, 2 করে, তারপর দেখো 1, 2, 3, 4, 5, 6 এভাবে কিন্তু পরপর চলতেই আছে, সেগুলো আমরা লিখছি না। আবার ঠিক এখানে আমরা যদি ধরে নিলাম 10 করে যদি দিই, 10, 20, 30, 40, 50 এবং 60, বা ধরো এখানে পরপর আরও আছে 70, 80, 90 এরকম করে আছে। তাহলে এই যে লম্বালম্বিভাবে রেখা, এটাকে আমরা কি বলছি, পারফরমেন্স। ক্লিয়ার, আমি লিখছি না। আর এটাকে কি বলছি আমরা, ইয়ার্স। তাহলে এবার আমি একটা গ্রাফ এখান থেকে আমি 0 থেকে শুরু করি, এটা হচ্ছে 0।
তাহলে জিরো থেকে শুরু করছি কি, দেখো গ্রাফটা দেখো, জিরো থেকে শুরু করছি, করতে 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 এই দেখো গ্রাফের রেখাটা উঠছে। তাহলে কি আমরা স্পোর্টস ট্রেনিংয়ের সাথে গ্রাফটাকে একটুখানি আমরা রিলেশন করি। ধরো এই জিরোতে কোনো একজন অ্যাথলিট আছে, ক্লিয়ার, কোনো একজন অ্যাথলিট এই জিরোতে আছে। এই অ্যাথলিটকে কী করবো আমরা, ট্রেনিং মানে এই যে প্রশিক্ষণ দেব বিভিন্ন প্রকার, সেটা তাকে ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে, বিভিন্ন প্রকার ট্রেনিং দিয়ে তাকে কি করব, তার এই যে গ্রাফ যেটা বাড়ছে, মানে এই যে পারফরমেন্স লেভেলটা যে বাড়ছে, সেই পারফরমেন্স এই জায়গাটা একদম অপটিমাম লেভেলে আমাকে পৌঁছাতে হবে। কাদেরকে পৌঁছাবো, এই স্পোর্টস পার্সনদের, যারা খেলোয়াড়, তাদেরকে আমরা বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দেব, মানে এই ট্রেনিং দেব। ট্রেনিংয়ের ফলে কি করব, একজন খেলোয়াড়ের তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ অপটিমাম লেভেলে আমাকে পৌঁছাতে হবে। এটাই হচ্ছে মূলত ক্রীড়া প্রশিক্ষণ বা স্পোর্টস ট্রেনিং। ক্লিয়ার? আমরা আসবো এরপরে আরও বিস্তারিত, আমরা যাই পরে স্লাইডে। এইবার দেখো তোমাদেরকে আমি এই সামনে রেখেছি, তোমাদেরকে আগের দিন ওভারঅল যে কেবিএসের সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে বলা হয়েছিল, এবং এই যে সিলেবাসটা একদম আপডেটেড রিভাইজ সিলেবাস। এই সিলেবাসটা মূলত স্পোর্টস ট্রেনিংয়ের সিলেবাস, খুব সংক্ষিপ্ত সিলেবাস, খুব বেশি কিছু যে আছে এমনটা নয়, অল্প কিছু সিলেবাস, এবং সেই সিলেবাসটা সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলসে আগের দিন বলেছিলাম। আজকে শুধুমাত্র সেই স্পোর্টস ট্রেনিং পার্টিকুলার যে টপিকটা তোমাদের কাছে পড়ানো হবে, সেই টপিকটাই আমি আজকে তুলে এনেছি। দেখো প্রথমে কি আছে, মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ স্পোর্টস ট্রেনিং, মানে ক্রীড়া প্রশিক্ষণ বলতে কী বুঝি, তার বেসিক কনসেপ্টটা কী সেটা বলেছে। তারপরে আছে ওয়ার্মিং আপ অ্যান্ড লিম্বারিং ডাউন। এই যে শব্দটা দেখো, নতুন টার্মোলজি। লিম্বারিং ডাউন মানে কি, তোমরা কিন্তু এই লিম্বারিং ডাউনের সাথে পরিচিত নয়, এখানে কিন্তু একটা নতুন টার্মোলজি। এটা অর্থ হচ্ছে কুলিং ডাউন অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স, মানে ওয়ার্মিং আপ বলতে কী বোঝো, কুলিং ডাউন বলতে কী বোঝো, এবং তাদের গুরুত্ব ইত্যাদি। পরের দায়টা দেখো কি আছে, মেথড অফ ট্রেনিং। এই মেথড অফ ট্রেনিংয়ের মধ্যে কী কী আছে, স্ট্রেংথ ডেভেলপমেন্ট, স্ট্রেংথের যে ভাগগুলো আছে, আইসোমেট্রিক, আইসোকাইনেটিক ইত্যাদি। তারপরে আছে কি মেথড অফ এন্ডুরেন্স, আর একটা কী আছে দেখো, মেথড অফ স্পিড। তাহলে দেখো খুব বেশি যে আমাদের সিলেবাসে আছে এমন ব্যাপারটা নয়। কী কী আছে, এক আছে মিনিং, বেসিক কনসেপ্ট অফ স্পোর্টস ট্রেনিং, ওয়ার্মিং আপ আর কুল ডাউনের বলতে কী বুঝি, তার ইম্পর্টেন্স, আর যে তিনটে বেসিক মেথড আছে যেটা ফিটনেস কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টগুলোর কীভাবে তুমি ডেভেলপ করবে তার মেথডগুলো সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে। কী কী ছিল এখানে, অ্যাকচুয়াল স্ট্রেংথ, এন্ডুরেন্স আর স্পিড। ক্লিয়ার? তবে এই একটা কথা যেটা আমি তোমাদেরকে না বললেই নয়, আমি এই জন্য এখানে লিখে রেখেছি দেখো গ্রিন কালার দিয়ে, যে দ্য কোশ্চেন উইল বি টেস্টিং বাই ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য কনসেপ্ট। এই যে এই কথাটা আমি কেন রেখেছি জানো, এই কথাটা রাখার একটাই কারণ, অন্য যত সিলেবাস দেখেছি সেই সিলেবাসের মধ্যে কখনোই এরকমভাবে সিলেবাসের শুরুতেই এরকমভাবে লেখা থাকে না। সেই কারণে আমি লিখে রেখেছি যে এখানে বলছে যে তোমাকে যে এই যে ছোট্ট সিলেবাস, সেই সিলেবাসের ডেপথে তোমাকে পৌঁছাতে হবে, এবং সেই ডেপথের নলেজ থেকেই কিন্তু তোমাকে টেস্ট করা হবে কী কী প্রশ্ন আসবে। ক্লিয়ার? তাহলে আর দেরি করব না, আমরা তাহলে শুরু করব এইবার পরবর্তী টপিক দেখো ডে 1, একদম আজকে প্রথম ক্লাস। ডে 1-এর শুরুতে আমি তোমাদেরকে ওই যে সিলেবাস দেখালাম, সেই সিলেবাস থেকে আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি মিনিং ডেফিনেশন স্পোর্টস ট্রেনিং, ক্যারেক্টারিস্টিক্স অফ স্পোর্টস ট্রেনিং, এইমস অফ স্পোর্টস ট্রেনিং, অবজেক্টিভ অফ স্পোর্টস ট্রেনিং, প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং, অ্যান্ড এর কিছু এই বিষয়গুলোর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে বলবো। সেই সাথে সাথে কুইজ থাকবে, যেটা পরবর্তী ক্লাসে সেই কুইজের রেজাল্টগুলো বা তোমরা এই ভিডিও সেকশানে কমেন্ট সেকশানে তোমরা সেই কুইজের উত্তরগুলো দিয়ে যাবে। যাদের উত্তরগুলো সঠিক হবে তাদেরকে এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে তাদেরকে প্রাইজ দেওয়া হবে যে ফার্স্ট হবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই দেখো হোয়াট ইজ স্পোর্টস ট্রেনিং। তাহলে স্পোর্টস ট্রেনিংটা কী সেইটা তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি স্পোর্টস ট্রেনিংকে আমি দুভাগে ভাগ করেছি, মানে দুটো টার্মোলজি এর সাথে যুক্ত। কি কি? এক হচ্ছে তোমার স্পোর্টস, দুই হচ্ছে তোমার ট্রেনিং। এই দুটোর সংমিশ্রণে কি হচ্ছে, দুটোর সংমিশ্রণে কিন্তু তোমার
স্পোর্টস ট্রেনিং হচ্ছে। তাহলে স্পোর্টস কাকে বলে সেটা আমাকে বুঝতে হবে, ট্রেনিং কাকে বলে আমরা সেটাকে বুঝবো। তাহলে এই ট্রেনিংটা মানে কি, প্রশিক্ষণ কাদেরকে দেব, এই স্পোর্টস পার্সনকে দেব। কেন স্পোর্টস পার্সনকে দেব? কারণ সেই স্পোর্টস পার্সনের যাতে পারফরমেন্সটা তার অপটিমাম লেভেলে পৌঁছাতে পারে। তাহলে এবার ট্রেনিং দুটো কী, বা এই শব্দ দুটোর মিনিং দুটোকে আমরা একটু আলাদা আলাদাভাবে একটুখানি বোঝার চেষ্টা করি। প্রথমেই দেখো আমি লিখেছি হোয়াট ইজ স্পোর্টস। তাহলে স্পোর্টস বলতে আমরা কী বুঝি? এই স্পোর্টস বলতেই অনেক সময় আমরা তিনটে শব্দ মাঝে মধ্যে গুলিয়ে ফেলি। সেই তিনটে শব্দ আমি লিখেছি দেখো, এক হচ্ছে প্লে, এটা যদি 1 নম্বর দিই, 2 হচ্ছে গেম, আর 3 হচ্ছে স্পোর্টস। তাহলে এই তিনটের কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। সেই মিনিংগুলোকে আমাদেরকে সবার আগে কিন্তু ভালো করে আইডেন্টিফাই করতে হবে। দেখো আমি তোমাদের এইগুলোর বিস্তারিত ডিফারেন্স আছে সেগুলো বলতে কী বোঝো সেগুলো আমি তোমাদের অন্য কোনো দিন ক্লাসে আমি তোমাদেরকে বোঝাবো, যে প্লে, গেম, স্পোর্টস ইত্যাদি বিষয়গুলোর বেসিক ডিফারেন্স কোথায়। আজকে আমি শুধু জাস্ট তোমাদেরকে সিম্পলি একটা ওয়ার্ডে তোমাদেরকে বুঝতে বলবো যে এই তিনটের মধ্যে কোন কোন বেসিক পার্থক্যগুলো আছে। দেখো প্রথমে আমি কি দিয়েছি, প্লে। প্লে ইজ অ্যান আনস্ট্রাকচার অ্যাক্টিভিটি। মানে প্লের মধ্যে কোনো রুলস রেগুলেশন, কোনো যে বা নিয়ম শৃঙ্খলা, কোনো যে সেরকম কিছু থাকবে না, কোনো একটা স্ট্রাকচার নেই। মানে একটা আনস্ট্রাকচার অ্যাক্টিভিটি, যেমন খুশি তেমন আমরা খেলবো, ইউজুয়ালি ডান ফর এনজয়মেন্ট অ্যান্ড রিক্রিয়েশন। মানে এই যে প্লে বা খেলি, আমরা মাঝে মধ্যে বিভিন্ন প্রকার গেম খেলি, মজার জন্য খেলি, আনন্দ উপভোগ করার জন্য খেলি, অবসর সময়কে কাটানোর জন্য খেলি, সেই ধরনের অ্যাক্টিভিটিকে কী বলবো আমরা, প্লে। কিন্তু আমাদেরকে এই যে গেমস অ্যান্ড স্পোর্টস, এই দুটো কিন্তু অনেকটাই সিমিলার, আবার এই দুটোর মধ্যে কিছু লিটিল বিট পার্থক্য আছে। আমি এখানে বোঝার জন্য অনেক কিছু লিখেছি, কিন্তু বাট পরবর্তী ক্লাসে যখন বলবো আরও ডিটেলসে বলবো। এখানে দেখো কী বলেছি, গেমস আর টিপিক্যালি এন্টারটেনমেন্ট অর এনজয়মেন্ট। এ গেম ইজ রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি প্লেইং ওয়ান অর মোর প্লেয়ার। তাহলে গেম, এখানেও কিন্তু গেমকে বলছে যে মজা করার জন্য বা এনজয়মেন্ট করার জন্য খেলা হয়, কিন্তু গেম আবার এই গেমটা যেখানে এক বা একের অধিক প্লেয়ার কিন্তু খেলে। এই যে গেমসের কিন্তু আমরা বিভিন্ন প্রকার কম্পিটিশান দেখি, যেমন ভলিবল, ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট ইত্যাদি, কি একটা টিম গেম। সেখানে কি হয়, সেটাও কিন্তু স্পোর্টসের সাথে অনেকটাই যুক্ত, সেখানেও কিন্তু কম্পিটিটিভ নেচারটা থাকে। কিন্তু সেখানে মূলত কি হয়, একটা টিম বা একটা গ্রুপ গেমের মধ্যে যেটা পার্টিসিপেশন করে সেই কম্পিটিশানে জয়লাভ করার চেষ্টা করে। তাহলে এইবার স্পোর্টসের দিকটা আমরা জানি, স্পোর্টস কি, স্পোর্টস হ্যাভ সেট অফ রুলস। তাহলে দেখো স্পোর্টস বলতে কী বুঝি, পার্টিকুলার সেখানে সেট অফ রুলস, বিভিন্ন প্রকার রুলস রেগুলেশন চলে আসবে, ইকুইপমেন্ট অ্যান্ড কোচিং রিকোয়ার। তারপরে কী বলছে, স্পোর্টস ইউজুয়ালি কম্পিটিটিভ ইন নেচার। মানে স্পোর্টস যারা করবে সেই স্পোর্টসের মূল পার্থক্য হচ্ছে দেখো কম্পিটিটিভ নেচার, একটা নেচারই থাকবে যে ওই কম্পিটিশানে জয়লাভ করতে হবে আমাকে, যেন তেন প্রকারে আমাকে ওই কম্পিটিশানে আমার পারফরমেন্সটাকে এমনভাবে পারফর্ম করতে হবে যাতে আমি সেই কম্পিটিশানে জয়লাভ করতে পারি। এই স্পোর্টসগুলো তো অনেক সময় কী হয়, ইন্ডিভিজুয়াল নেচার হতে পারে, যেমন অ্যাথলেটিক্স, বক্সিং, টেনিস, এই জাতীয় খেলাগুলো স্পোর্টস। আবার গেমসের মধ্যে ভলিবল, বাস্কেটবল, এগুলোকে আমরা গেম মধ্যে বলি, কিন্তু এগুলো কিন্তু স্পোর্টসের সাথে রিলেটেড, সেগুলো আমরা পরের কোনো দিন বুঝবো। আজকে সিম্পলি স্পোর্টস মানে বুঝে নাও, স্পোর্টস হচ্ছে যেটার মধ্যে কোনো সেট আপ কিছু রুলস রেগুলেশন থাকবে, যেখানে মূল টার্গেট হচ্ছে কম্পিটিটিভ নেচার, যেখানে আমরা কোনো কিছু অ্যাচিভ করার জন্যেই আমরা করব, সেটাই হচ্ছে স্পোর্টস। ক্লিয়ার? এইবার আসছে দেখো ট্রেনিং। হোয়াট ইজ ট্রেনিং? তাহলে ট্রেনিং বলতে আমরা কি বুঝবো? সিম্পলি দেখো আমি কতগুলো পয়েন্ট তোমাদের কাছে লিখেছি। তাহলে প্রথমে দেখো লিখেছি গিয়ে দ্য প্রসেস অফ লার্নিং। ট্রেনিং কি? একটা প্রসেস। কিসের প্রসেস? কিছু শিখবো। লার্নিং দ্য স্কিল ইউ নিড টু ডু এ পার্টিকুলার জব আর অ্যাক্টিভিটি। তার মানে দেখো ভালো করে বোঝো, ট্রেনিং হচ্ছে কি একটা প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে আমরা শিখবো। কি শিখবো? যে পার্টিকুলার কোনো জব বা অ্যাক্টিভিটি, ধরো
তুমি যে কাজটা করতে যাচ্ছ বা যে কাজটা করবে সেই কাজের জন্যে, সেই কাজের উপযুক্ত করে তোলার জন্যে তোমাকে যে ট্রেনিংটা দেওয়া হয় সেটাই হচ্ছে, তোমাকে যেভাবে তৈরি করা হয় ট্রেনিংয়ের মাধ্যমে সেটাই হচ্ছে ট্রেনিং। ধরো আমি তোমাদেরকে একটা খুব এক্সাম্পল দিই, ডেলি লাইফের অ্যাক্টিভিটি। ধরো যখন আমরা এই যে বাড়ির কাজ বা ধরো রান্নাবান্না করা ইত্যাদি বিষয়গুলো কি হয় যে তুমি দিনের পর দিন তোমার বাড়ির ফ্যামিলি থেকে বা কাউকে সিনিয়র থেকে, মায়ের কাছ থেকে সেগুলোকে দেখছো, দেখার পরে সেগুলোকে শিখছো, তারপরে কিন্তু তুমি রান্না করতে পারবে। বা তুমি যে কোনো কাজ কি হয় প্রথমে সেটাকে দেখো, দেখার পরে সেটাকে অবজার্ভ করো, অবজার্ভ করার পরে তুমি সেটাকে শিখছো, শেখার পরে তুমি পারফর্ম করছো। এবার সেই পারফর্ম করাটা এই যে তুমি দেখার পরে শিখছো, মানে কি একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে তুমি কী করছো, লার্ন করছো, শিখছো। কী জন্য শিখছো, যে কাজটা তুমি করতে যাবে সেটা। আর একটা ভালো এক্সাম্পল দিই, ধরো এই যে টিচার ট্রেনিং কোর্স তোমরা করছো ফর যে ইন ফিউচার তোমরা টিচার হবে, তাহলে এই যে বলো বিএড বলো, বিপিএড বলো বা ডিএলএড বলো ইত্যাদি কোর্সগুলো কী জন্য করা হয়, তুমি অ্যাজ এ টিচার ইন ফিউচার তুমি কী হবে, একজন শিক্ষক হবে। সেই শিক্ষক হওয়ার জন্য এই 2 বছর ধরে তোমাকে তৈরি করা হচ্ছে। কেন তৈরি করা হচ্ছে, যাতে তুমি আগামী দিনে একজন ভালো শিক্ষক হতে পারো। কীভাবে শিক্ষকতা প্রফেশনটা করতে হয় সেই সম্পর্কে তোমাকে ট্রেনিং দিচ্ছে। সিম্পলি তাহলে দেখো ট্রেনিং জিনিসটা কি, ট্রেনিং একটা হচ্ছে প্রসেস, যে প্রসেসটা কী করছে, তোমাকে তৈরি করছে। কিসের জন্য তৈরি করছে, যে পার্টিকুলার অ্যাক্টিভিটি তুমি এটা করতে চাইছো তার জন্য তোমাকে তৈরি করা হবে। ক্লিয়ার? নেক্সট দেখো কী বলেছি, আবার তো একই কথা, ট্রেনিং ইজ দ্য প্রসেস। ট্রেনিং কি ইজ দ্য প্রসেস, প্রিপারেশন ফর সাম টাস্ক, মানে তোমাকে তৈরি করবে কোনো একটা পার্টিকুলার কাজের জন্য, তোমাকে একটা তৈরি করবে। ক্লিয়ার? তারপরে তো এর সাথে কিছু লেখা আছে, দ্য প্রসেস ইনভেরিয়েবলি এক্সটেন্ড টু নাম্বার অফ ডে, ইভেন মান্থ অর ইয়ার্স। মানে এই যে তোমাকে কোনো একটা পার্টিকুলার কাজের জন্য যে তৈরি করছে, এটা এমন নয় যে রাতারাতেই তুমি কিছু পড়াশুনো করলে বা রাতারাতেই তুমি কিছু করে সেটাকে ভালো তুমি সেই তার জন্য উপযুক্ত হয়ে গেলে। এটা কি, এটা এমন হতে পারে যে তোমাকে দিনের পর দিন প্রশিক্ষণ হতে পারে, মাসের পর মাস তোমাকে প্রশিক্ষণ নিতে পারে, বা বছরের পর বছর তোমাকে কোনো ট্রেনিং নিতে পারে সেই পার্টিকুলার জবটা বা পার্টিকুলার অ্যাক্টিভিটিটাকে তোমাকে ভালো পারফর্ম করার জন্য, তোমার যে অপটিমাম লেভেল সেখানে পৌঁছানোর জন্য। ওই যে তোমাকে আমি গ্রাফটা দেখিয়েছিলাম, গ্রাফটার কথা এবার তোমরা ভাবো যে ওই গ্রাফের জিরো থেকে, যে অ্যাথলিটটা জিরো থেকে তোমার কাছে আসছে, সেই জিরো থেকে তাহলে তোমাকে কী করতে হবে, 100% পৌঁছতে হবে। এই পৌঁছানোর জন্য কী করছো, তুমি তাকে ট্রেনিং দিচ্ছ। ট্রেনিংটা দিচ্ছ কী করতে, তাহলে এই ট্রেনিংটা তো আর একদিনে তুমি দিতে পারবে না। এই ট্রেনিংটা দিতে গেলে তোমাকে বিভিন্ন দিন ধরে ট্রেনিং দিতে হবে, বিভিন্ন দিন ধরে প্রশিক্ষণ দেওয়ার ফলে তারপরে কিন্তু ওই অ্যাথলিট জিরো থেকে ওই 100-এর দিকে ধীরে 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 ডেভেলপ করবে। তাহলে সিম্পলি বুঝেছো, ট্রেনিং ইজ দ্য প্রসেস ফর প্রিপারেশন সাম টাস্ক, মানে তোমার কোনো কাজের জন্য তোমাকে উপযুক্ত হিসাবে গড়ে তোলা। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো, এখানে আমি একটা তোমাদেরকে ডেফিনেশান দিয়েছি, ডালেস বিসের ডেফিনেশান, যে ট্রেনিং বলতে কী বুঝি। সেখানে দেখো কী লিখেছে, ট্রেনিং ইজ দ্য অর্গানাইজ প্রসিডিওর। তাহলে কী বলছে, ট্রেনিং একটা হচ্ছে অর্গানাইজ প্রসিডিওর, সেখানে স্টেপ থাকবে, সিস্টেম থাকবে, কীভাবে ট্রেনিং দিতে হবে ইত্যাদি বিষয়গুলো। সেখানে কিন্তু একদম প্রি প্ল্যান একটা স্ট্রাকচার থাকবে। সেই জন্য বলছে ট্রেনিং ইজ দ্য অর্গানাইজ প্রসিডিওর ইন হুইচ পিপল লার্ন নলেজ অ্যান্ড স্কিল ফর ডেফিনিট পারপাস। এটা ভালো করে বোঝো। তাহলে কী হচ্ছে, ট্রেনিং কী হচ্ছে, একটা প্রসেস, অর্গানাইজ প্রসিডিওর, যেটার পুরো স্টেপ বাই স্টেপ সিস্টেম তোমাদের কাছে থাকবে, যেটা কী করবে, যেটা কাউকে কোনো একটা কাজের জন্য তোমাকে সেই ডেফিনিট পার্টিকুলার পারপাসের জন্য তোমাকে তৈরি করা হবে। ক্লিয়ার? তারপরে দেখো ট্রেনিং মিনস, এখানে একটা দেখো খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছে, সিস্টেমেটিক প্ল্যানিং। তাহলে ট্রেনিং কী থাকবে, একটা সিস্টেমেটিক প্ল্যানিং থাকবে, যে কথাটা তোমাকে বলছিলাম, যে একটা সিস্টেম থাকবে, যে স্টেপ বাই স্টেপ কীভাবে আমি তাকে ট্রেনিংটা দেবো, প্রথমে কোন কোন বিষয়গুলোকে ডেভেলপ করবো, তারপরে কোন কোন বিষয়গুলোর জন্য তাকে উপযুক্ত করে তুলবো, তাহলে ইত্যাদি বিষয়গুলোর একটা প্ল্যানিং থাকবে, এবং মেথড থাকবে, এবং তার প্রসিজার থাকবে, যে কী সমস্ত বিষয়গুলো কিন্তু মিলেই কিন্তু যদি তুমি ঠিকভাবে সেই বিষয়গুলোকে ইউটিলাইজ করতে পারো, তবেই কিন্তু তোমার ট্রেনিংটা ফলপ্রসূ হবে। তাহলে কী হবে, ট্রেনিংয়ের জন্য একটা নির্দিষ্ট সিস্টেম ওয়াইজ একটা প্ল্যানিং থাকবে, এবং কোন কোন মেথডে তুমি তাকে ট্রেনিং দেবে সেই তার ট্রেনিং দেবে, এবং তার প্রসিডিওর কীভাবে তুমি ট্রেনিংটা দেবে, এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রেখেই তবেই কিন্তু ট্রেনিংটা দিতে হবে। এইবার আসি আমরা
তাহলে এই ট্রেনিংয়ের সাথে এবার আমরা স্পোর্টস কথাটা যুক্ত করেছি, সেই জন্য বলবো স্পোর্টস ট্রেনিং বলতে কী বুঝি। তাহলে এই দেখো ট্রেনিংটা বুঝে গেছি। ট্রেনিংটা কী করছে, কোনো একজনকে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার কাজ বা জবের জন্য আমি তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, দিয়ে তাদেরকে তৈরি করছি। তাহলে এবার স্পোর্টস ট্রেনিংয়ের সাথে আমি একটু বোঝার চেষ্টা করি। তাহলে স্পোর্টস ট্রেনিং বলতে আমরা কী বুঝবো, দেখো প্রথমে কী লেখা আছে, বেসিক ট্রেনিং ফর স্পোর্টস পার্সন। তার মানে কি, এই যে স্পোর্টস ট্রেনিংটা তাহলে আমরা এখানে দেবো কাদেরকে দেবো, এই স্পোর্টসম্যানদের দেবো, খেলোয়াড়দেরকে দেবো, স্পোর্টস পার্সনদের দেবো। কিসের ট্রেনিং দেবো, ওই যে গ্রাফটা আমি তোমাদেরকে ছবিটা দেখেছিলাম, যে একটা খেলোয়াড়ের অ্যাথলিটকে এই গ্রাফের এই সর্বোচ্চ পর্যায়ে তাকে পৌঁছাতে হবে, সেই পৌঁছানোর জন্য আমি তাদেরকে উপযুক্ত করে তুলবো যে কোনো একটা কম্পিটিশানে জয়লাভ করার জন্য। মানে সেই কম্পিটিশানে জয়লাভ না, মানে সেই কম্পিটিশানে সেই অ্যাথলিটটা তার অপটিমাম লেভেলে পারফর্ম করার জন্যে। তাহলে এই বেসিক ট্রেনিং মূলত আবার দু প্রকার, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং আর একটা হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং। তাহলে এই দেখো, ওই দুটো ট্রেনিংই কিন্তু স্পোর্টস পার্সনদের দেওয়া হচ্ছে। জেনারেল ট্রেনিং মানে কি, একদম প্রিলিমিনারি যে ট্রেনিংগুলো, একদম জেনারেল ফিটনেস কম্পোনেন্ট। আবার স্পেসিফিক ট্রেনিং বা অ্যাডভান্স ট্রেনিং কোনগুলো, যেগুলো হায়ার লেভেল প্লেয়ার, যারা এলিট অ্যাথলিট, তাদেরকেও কিন্তু ট্রেনিং দেওয়া হয়। সেই জন্য মূলত বলছে বেসিক ট্রেনিং ফর স্পোর্টস পার্সন। তারপরে তো কী লেখো, এম টু ইমপ্রুভমেন্ট। তাহলে স্পোর্টস ট্রেনিংয়ের এম টু দেখো, ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ দ্য প্লেয়ার। তাহলে স্পোর্টস ট্রেনিংয়ের মূল লক্ষ্যটা কি, ইমপ্রুভ করবে। কি ইমপ্রুভ করবে, পারফরমেন্স অফ দ্য প্লেয়ার। এই যে খেলোয়াড়টা ছিল, এই খেলোয়াড়টা প্রথমে কোথায় ছিল, এই জিরোতে ছিল। তাহলে এই জিরো থেকে তাকে এই যে ইমপ্রুভ করছি, কিসের মাধ্যমে ইমপ্রুভ করছি, তাহলে এই মাঝপথে এগুলো সব কী হচ্ছে, ট্রেনিং দিচ্ছি। সেই ট্রেনিংয়ের ফলে কী করছি, তার পারফরমেন্সকে ইমপ্রুভ করছি, যেন সে তার কম্পিটিশানে তার যে অপটিমাম লেভেল, সেই অপটিমাম লেভেলে যাতে সেই পারফর্মটা করতে পারে। তার মানে বুঝতে পেরেছো স্পোর্টস ট্রেনিংয়ের মূল লক্ষ্যটা কি। স্পোর্টস ট্রেনিংয়ের মূল লক্ষ্য হচ্ছে কোনো অ্যাথলিটের অপটিমাম লেভেলে পারফরমেন্সটাকে ডেভেলপ করা। ক্লিয়ার? এইবার দেখো স্পোর্টস ট্রেনিংয়ের একটা ডেফিনেশান, এটা ভালো করে পড়ো। স্পোর্টস ট্রেনিং ইজ এ সিস্টেমেটিক প্রসেস। তাহলে এর আগেও বলেছিলাম স্পোর্টস ট্রেনিং কি, একটা সিস্টেমেটিক প্রসেস, যার একটা সিস্টেম থাকবে, যার একটা স্টেপ থাকবে। তাহলে কি, যেমন এই সিস্টেমেটিক প্রসেস, যেমন আমরা জানি স্পোর্টস ট্রেনিংয়ের তিনটে ধাপ। একটা হচ্ছে প্রিপারেটরি পিরিয়ড, একটা হচ্ছে, আমি যদি এখানে শর্ট ফর্ম লিখি, একটা হচ্ছে প্রিপারেটরি পিরিয়ড, আর একটা হচ্ছে তোমার কম্পিটিশান পিরিয়ড, আর একটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। তাহলে এই যে সিস্টেমেটিক প্রসেস মানে এই যে প্রিপারেটরি পিরিয়ডে আমি কোন কোন ট্রেনিংগুলো দেবো, কীভাবে তাদেরকে প্রশিক্ষণ দেবো, তার কিন্তু প্ল্যান আছে। আবার কম্পিটিশান পিরিয়ড মানে এই কম্পিটিশান পিরিয়ডের সময় আমি অ্যাথলিটকে কোন কোন বিষয়ে ট্রেনিং দেবো, কী কী বিষয়ে ট্রেনিং দেবো ইত্যাদি বিষয়গুলো। আবার ট্রানজিশনাল পিরিয়ড, আফটার কম্পিটিশান আমি তাদেরকে কী করাবো, সেই ইত্যাদি বিষয়গুলো কিন্তু একদম প্রি প্ল্যান থাকবে। এমন নয় যে তোমাকে এই যে মাঝের কম্পিটিশান পিরিয়ডটাকে আগে করে নিয়ে তারপরে প্রিপারেটরি পিরিয়ডটাকে আমি মাঝপথে আনবো, এরকম কিন্তু করা যাবে না। একদম সিস্টেমেটিক প্রসেস এটা, এই প্রসেসটাকে মেনটেন করে কিন্তু আমাকে করতে হবে। এটা কেন করব, টু প্রিপেয়ার এ স্পোর্টস পার্সন। তাহলে স্পোর্টস পার্সনকে তৈরি করব, কিসের জন্য তৈরি করব, অ্যাচিভ এ হাই লেভেল অফ পারফরমেন্স। তার মানে কী করব, সেই যাতে হাই লেভেল, তার যে বিয়ন্ড ক্যাপাসিটি আছে, সেই বিয়ন্ডের অপটিমাম লেভেলে পৌঁছাতে পারে, একদম হাই লেভেলে পৌঁছাতে পারে। সেই হাই লেভেলে পৌঁছানোর জন্য আমি তাকে তৈরি করব। কীভাবে তৈরি করব, একটা সিস্টেমেটিক প্রসেসে তৈরি করব। শুধুমাত্র তার যে পারফরমেন্সটা হাই করবে এমন ব্যাপারটা নয়, সেই পারফরমেন্স হাইয়ের সাথে সাথে কী করবে, তা মেনটেন করবে লেভেল অফ পারফরমেন্স। তার মানে কি, ধরো একটা এলিট অ্যাথলিট, যে একটা টপ লেভেলে তার পারফরমেন্স করে চলে গেছে, এখন যদি আমি তাকে ট্রেনিং না দিয়ে ট্রেনিংটাকে যদি বন্ধ করে দিই, তাহলে কী হবে, তার পারফরমেন্সটা কি একই জায়গায় থাকবে? সেই পারফরমেন্সটা যখন ট্রেনিং বন্ধ করে দেওয়া হবে, তার পারফরমেন্সটা ধীরে ধীরে ডিক্রিজ হতে পারে। তাহলে একজন এলিট অ্যাথলিটেরও কিন্তু ট্রেনিং প্রয়োজন। কেন প্রয়োজন, তার পারফরমেন্সটাকে ওই লেভেলে, ওই অপটিমাম লেভেলে ধরে রাখার জন্য। ক্লিয়ার? এরপরে আসছি, দেখো পরের পয়েন্টে কী বলেছে, স্পোর্টস ট্রেনিং মাস্ট বি আন্ডারস্টুড অ্যাজ এ স্পেশালাইজড প্রসেস। কেন স্পেশালাইজড প্রসেস বলছি, এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক টার্গেটকে ধরে নিয়ে কিন্তু আমাদের এগোতে হয়। তাহলে কি, এবং প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা ট্রেনিং শিডিউল তৈরি করা হয়, এবং প্রত্যেকটা গেমের জন্য আলাদা আলাদা ট্রেনিং শিডিউল তৈরি করা হয়। এই জন্য বলেছে একদম স্পেশালাইজড প্রসেস। কাদেরকে আমি ট্রেনিং দিচ্ছি, এলিট অ্যাথলিটদের না একদম বেসিক প্লেয়ারদের আমি ট্রেনিং দিচ্ছি, সেটা কিন্তু মাথায় রাখবে। এই জন্যই বলছে স্পোর্টস ট্রেনিং মাস্ট বি
বি আন্ডারস্টুড অ্যাজ এ স্পেশালাইজ প্রসেস অফ কি অলরাউন্ড ফিজিক্যাল স্ট্রেংথিং। এখানে অলরাউন্ড বলতে কী বলছে, তোমাকে ফিজিক্যালিও তাকে ডেভেলপ করতে হবে, মেন্টালিও তাকে ডেভেলপ করতে হবে এবং সোশ্যালিও তাকে ডেভেলপ করতে হবে, বিভিন্ন দিক থেকে তাকে ট্রেনিং দিতে হবে। শুধুমাত্র যে আমি তাদের ফিজিক্যালি ট্রেনিং দিলাম, ফিজিক্যালি তৈরি হলো এমন ব্যাপারটা নয়, ফিজিক্যালের সাথে সাথে তাদেরকে মেন্টালও ট্রেনিং দিতে হবে। কারণ আমরা জানি যদি মেন্টাল কন্ডিশন বা মেন্টাল এবিলিটি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা মানসিক অবস্থা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা ফিজিক্যাল পারফরমেন্স কখনোই ভালো করতে পারবো না। আমাদের অ্যাংজাইটি, স্ট্রেস, ইমোশান এগুলোকে কন্ট্রোল করা শিখতে হবে, এগুলোকে লেভেলটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে, ইমোশানটাকে কীভাবে কন্ট্রোল করব, অ্যাগ্রেশনটাকে কীভাবে কন্ট্রোল করব ইত্যাদি বিষয়গুলো যদি ট্রেনিং না দিই তাহলে কিন্তু আমরা সেই কখনোই অ্যাথলিটকে ওই অপটিমাম লেভেলে আমরা পৌঁছাতে পারবো না। তারপরে কি বলছে, এম অ্যাট প্রিপারেশন অফ স্পোর্টসম্যান ফর পারফরমেন্স ইন গেমস অ্যান্ড স্পোর্টস। তাহলে গেমস অ্যান্ড স্পোর্টসে তার অপটিমাম লেভেলে পারফরমেন্স করার জন্য আমরা বিভিন্ন যে বিশেষ পদ্ধতিতে তাদেরকে তৈরি করব, সেটাই হচ্ছে স্পোর্টস ট্রেনিং। ক্লিয়ার? লাস্ট পয়েন্টটা দেখো কী লিখেছে, আর একটা ডেফিনেশন, স্পোর্টস ট্রেনিং ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড রেগুলার প্রসেস। স্পোর্টস ট্রেনিং বলছে কি সিস্টেমেটিক, যেটা একটা সিস্টেম থাকবে এবং স্টেপ বাই স্টেপ সেভাবে করতে হবে। আর একটা কী বলেছে, রেগুলার প্রসেস। কেন রেগুলার প্রসেস? কারণ আমরা যদি জানি যে ট্রেনিং এই যে ক্রিয়া প্রশিক্ষণ এমন কোনো বিষয় নয় যে তুমি একদিন করে সেই কম্পিটিশনে তুমি হাই লেভেলে পৌঁছতে পারবে। এটা এমন কোনো পড়াশোনার বিষয় না যে তুমি এক রাত সারা রাত জেগে তুমি পড়াশোনা করলে পরের দিন পরীক্ষা দিয়ে তুমি পাস করে গেলে। এখানে ব্যাপারটা হচ্ছে তোমাকে দিনের পর দিন বিভিন্ন তোমার ফিজিক্যাল এবিলিটিগুলোকে ডেভেলপ করতে হবে, মেন্টাল এবিলিটিগুলোকে ডেভেলপ করতে হবে, তার ফলেই কিন্তু তুমি তোমার পারফরমেন্সের অপটিমাম লেভেলে পৌঁছাতে পারবে। এবার এই রেগুলার প্রসেস যদি না হয় তাহলে কি হবে, তোমাকে সেই যে নির্দিষ্ট বা যে তোমার যে ট্রেনিংয়ের ফলে যেটা ডেভেলপ হবে যদি তুমি সেটাকে আবার কিছুদিন রেস্ট দাও আবার কিন্তু তুমি পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই জন্য কী হবে, তোমাকে একটা কি তোমার ওই প্ল্যান, কীভাবে তুমি সেই রেগুলার প্রসেসের প্ল্যান করবে, কীভাবে ট্রেনিং দেবে ইত্যাদি সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে আগে থেকে প্রিপেয়ার করতে হবে যে আমি এই অ্যাথলিটকে এইভাবে ট্রেনিং দেবো। ক্লিয়ার? তারপরে কী আছে দেখো, স্পোর্টস ট্রেনিং শুড বি বেসড অন সায়েন্টিফিক ফ্যাক্ট। এখানে সায়েন্টিফিক ফ্যাক্ট মানে কিছু সায়েন্টিফিক প্রিন্সিপাল আছে, সেই সায়েন্টিফিক প্রিন্সিপালগুলোকে মেনে নিয়েই কিন্তু তোমাকে একজন খেলোয়াড়কে প্রশিক্ষণ দিতে হবে। কেন দিতে হবে, তার ট্রেনিং মেথোলজি, স্পেসিফিক ট্রেনিং কী হবে, তার একটা সিস্টেমেটিক্যালি সেই ট্রেনিংয়ের কীভাবে তাদেরকে ট্রেনিং করব, কোন গেমের জন্য তাদেরকে তৈরি করছি, স্পেসিফিক প্রত্যেকটা গেমের জন্য কী হয় আলাদা 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 তোমাকে বিভিন্ন মাসেল ইনভলভ বা আলাদা আলাদা ট্রেনিং শিডিউল তৈরি করতে হবে। তাহলে এই সমস্ত দিকগুলো মেনেই তবেই কিন্তু আমাদের কোনো একজন খেলোয়াড় বা কোনো একজন স্পোর্টস পার্সনকে কিন্তু ট্রেনিং দিতে হবে। ক্লিয়ার? এইবার আসবো আমরা কিছু স্পোর্টস ট্রেনিংয়ের গুরুত্বপূর্ণ ডেফিনেশান নিয়ে। তাহলে দেখো এখানে আমি মূলত তিনটে ডেফিনেশান আমি তোমাদের সামনে রেখেছি, সেই তিনটে ডেফিনেশানকে যদি তোমরা ভালো করে বোঝো তাহলে কিন্তু স্পোর্টস ট্রেনিং সম্পর্কে আরেকটু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম যে ডেফিনেশানটা আমি তোমাদেরকে সামনে রেখেছি সেটা হচ্ছে কি, অ্যাকর্ডিং টু হরদয়াল সিং। হরদয়াল সিং কী করেছিল 1993-তে স্পোর্টস ট্রেনিংয়ের একটা খুব কংক্রিট একটা ডেফিনেশান দিয়েছিল। কী বলেছিল, স্পোর্টস ট্রেনিং ইজ এ প্যাডাগোগিক্যাল প্রসেস। স্পোর্টস ট্রেনিং কি একটা প্যাডাগোগিক্যাল প্রসেস, সেটা কি করছে, সেটা বেসড অন সায়েন্টিফিক প্রিন্সিপাল। তার মানে কি, এই যে স্পোর্টস ট্রেনিং বা ক্রিয়া প্রশিক্ষণ সেটা কতগুলো সায়েন্টিফিক প্রিন্সিপালের উপর তৈরি হয়েছিল। কি করেছিল, এমিং অ্যাট প্রিপেয়ারিং স্পোর্টস পারসন ফর হায়ার পারফরমেন্স ইন স্পোর্টস কম্পিটিশান। তার মানে কি, তার মূল লক্ষ্যই ছিল কি, কোনো খেলোয়াড়কে উপযুক্ত তৈরি করব। কিসের জন্য তৈরি করব, হায়ার পারফরমেন্স, মানে ওই যে খেলোয়াড় বা অ্যাথলিট তার যে অ্যাডভান্স লেভেলে তাকে আমি বা অপটিমাম লেভেলে সে যদি পারফরমেন্স করতে পারে তার যে পার্টিকুলার কম্পিটিশান যাকে টার্গেট করেই আমি মূলত ট্রেনিংটা তৈরি হয়েছিল সেই ট্রেনিংয়ের জন্য তাকে উপযুক্ত করে তোলা। তাহলে সিম্পলভাবে বোঝার চেষ্টা করো, হরদয়াল সিং 1993-তে কী বলেছিল স্পোর্টস ট্রেনিং একটা প্যাডাগোজিক্যাল প্রসেস যেখানে কোনো একজন খেলোয়াড়কে তৈরি করা হবে কিছু সায়েন্টিফিক প্রিন্সিপালের উপর ভিত্তি করে, যাতে সে তার হাই পারফরমেন্সে কোনো একটা কম্পিটিশানে তার পারফরমেন্সের হায়েস্ট লেভেলে পৌঁছাতে পারে। ক্লিয়ার?
দু নম্বর যে ডেফিনেশনটা দিয়েছে দেখো একদম সিম্পল ডেফিনেশন। এখানে বলছে স্পোর্টস ট্রেনিং ইজ দ্য বেসিস ফর্ম অফ প্রিপারেশন অফ স্পোর্টসম্যান। তাহলে কী বলছে? স্পোর্টস ট্রেনিং ইজ দ্য বেসিস ফর্ম। আমরা জানি স্পোর্টস ট্রেনিংয়ের দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে কি ফর জেনারেল ক্যাটাগরি আর একটা হচ্ছে কি অ্যাডভান্স লেভেল। এখানে বলতে কি আর জেনারেল মানে একদম প্রিপারেটরি, একদম প্রাইমারি বা যেটাকে বলবো যে জেনারেল ট্রেনিং, আর একটা বলবো অ্যাডভান্স ট্রেনিং বা অ্যাডভান্স প্রিপেয়ার। যে অ্যাডভান্স লেভেলের যারা অ্যাথলিট আছে তাদেরকেও তো ট্রেনিংয়ের প্রয়োজন, যাতে সেই অ্যাডভান্স লেভেল থেকে আরেকটু সে তাকে পৌঁছাতে পারে বা সেই কম্পিটিশানে সে সাথে জয়লাভ করতে পারে। আর একটা হচ্ছে একদম জেনারেল, একদম প্রিপারেটরি পিওর, যেখানে কী করছো একদম খেলোয়াড়দের একদম বেসিক ট্রেনিং তাদেরকে দেওয়া হয়, একদম বেসিক ফিটনেস কম্পোনেন্টগুলোকে ডেভেলপ করা হয়, তারপরে তাদের টেকনিক্যাল স্কিলগুলোকে ডেভেলপ করা হবে, তারপরে তাদের বিভিন্ন কম্পিটিশানে প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলো ঠিক করা হবে ইত্যাদি। এইভাবে ট্রেনিংটা দেওয়া হয়। এই জন্য বলছে স্পোর্টস ট্রেনিং ইজ দ্য বেসিস ফর্ম অফ প্রিপারেশন অফ স্পোর্টসম্যান। তাহলে এই যে স্পোর্টসম্যানের আবার দুভাগে ভাগ করে তাদেরকে ট্রেনিং শিডিউলও কিন্তু আলাদা আলাদা, যে অ্যাডভান্স লেভেলের ট্রেনিংটা আলাদা এবং একদম জেনারেল ক্যাটাগরি বা জেনারেল যে ট্রেনিং বা একদম প্রিপারেটরি পিওর সেই ট্রেনিং মেথডটা আলাদা। এখানে কী বলে এটার সঙ্গে ডেফিনেশনটা কে দিয়েছিল? ম্যাথিউস দিয়েছিল 1981, সিম্পল ডেফিনেশন। তারপরে ডেফিনেশনটা দেখো কী বলেছে, অ্যাকর্ডিং টু মার্টিন কী করেছিল? সে একটা ডেফিনেশন দিয়েছিল, বলেছিল স্পোর্টস ট্রেনিং ইজ এ প্ল্যান অ্যান্ড কন্ট্রোল প্রসেস। তাহলে কী বলছে? স্পোর্টস ট্রেনিং কি একটা প্ল্যানফুল প্রসেস, যেটা প্ল্যান তোমার আগে থেকে করা থাকবে, এবং কন্ট্রোল প্রসেস, সেটা সমস্ত কন্ট্রোল কিন্তু তোমার হাতে। কী কন্ট্রোল করবে? ইন হুইচ ফর অ্যাচিভ এ গোল, যাতে সেই অ্যাথলিটটা তার লক্ষ্যে পৌঁছাতে পারে। তার জন্য তোমাকে একটা ফুললি প্ল্যান করতে হবে, এবং সেই প্ল্যানটা এতটাই সায়েন্টিফিক্যালি হবে, সায়েন্টিফিক প্রিন্সিপাল মেনে হবে যাতে, এবং সেগুলোকে তুমি রেগুলেট করতে পারো। এবং করতে পারো কেন করবে? যাতে সেই অ্যাথলিটটা তার যে লক্ষ্য, মানে যে অপটিমাম লেভেলে পৌঁছানো, সেই যে গ্রাফ, সেই গ্রাফের 0 থেকে তাকে কী করতে হবে? 100 পৌঁছানোর জন্যে তোমাকে ট্রেনিং যে প্ল্যানটা করতে হবে, সেই প্ল্যানটা যেন সুন্দরভাবে হয়। তারপরে কী বলেছে? চেঞ্জ ইন কমপ্লেক্স ইন স্পোর্টস মোটর পারফরমেন্স। এখানে মোটর পারফরমেন্স বলতে কি, এই যে মাসকুলার যে অ্যাকশানগুলো করছো, সেই অ্যাকশানগুলো কী হচ্ছে? ধীরে ধীরে সিম্পল থেকে কী হচ্ছে? কমপ্লেক্সের দিকে যাচ্ছে। তাহলে এই যে মাসকুলার যে অ্যাকশান বা মোটর যে পারফরমেন্স, সেইগুলো তোমাকে কমপ্লেক্স করছে, কীভাবে চেঞ্জ হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সম্পর্কে তোমাকে পরিষ্কার ধারণা কিন্তু তৈরি করতে হবে। তারপরে কী আছে? এবিলিটি টু ডু অ্যাক্ট বিহেভিয়ার অ্যান্ড মেড থ্রু মেজার কন্টেন্ট মেথড অ্যান্ড অর্গানাইজেশন। মানে বিভিন্ন প্রকার মেথড, বিভিন্ন প্রকার কন্টেন্ট ইত্যাদি সমস্ত বিষয়গুলো তোমাকে কিন্তু একটা প্ল্যানফুলি তোমাকে ছক করতে হবে, এবং সেগুলোকে সঠিকভাবে রেগুলেট করতে হবে, যাতে কোনো অ্যাথলিট বা কোনো খেলোয়াড় তার পারফরমেন্সের একদম অ্যাচিভ করতে পারে সর্বোচ্চ লেভেলে, মানে অপটিমাম লেভেলে পৌঁছাতে পারে। এই হচ্ছে মূলত স্পোর্টস ট্রেনিংয়ের ডেফিনেশন। এরপরে আসবো আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ স্পোর্টস ট্রেনিং এই বিষয়ে। এখানে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ স্পোর্টস ট্রেনিংটা যদি আমরা দেখি, এখানে আমি তোমাদেরকে একটা ছকের মধ্যে দেখিয়েছি যে আমাদের দেখো ক্যারেক্টারিস্টিক মানে সিম্পলি যদি তোমাদেরকে বলি যে আমাদের হাতে 5টা ফিঙ্গার আছে, তাহলে ক্লিয়ার? তাহলে এই 5টা ফিঙ্গারের প্রত্যেকটা আঙুলের আলাদা আলাদা যেমন কাজ আছে, এক্ষেত্রেও এই স্পোর্টস ট্রেনিংয়ের যে 5টা যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এদের আলাদা আলাদা কাজ আছে। আমি যদি এগুলোকে নাম্বার করি, তাহলে 1 2 3 4, আরেকটা আছে সেখানটা এখানে লেখা নেই, সেটা এখানে হবে একটা 5। যদি আমি এখানে করি 5 নম্বর, সেটা আমি এখানে লিখে দিচ্ছি, সায়েন্টিফিক প্রসিজার। তাহলে কী বললাম? 5 নম্বরটা কী হচ্ছে? সায়েন্টিফিক প্রসিজার। তাহলে দেখো এই যে ক্যারেক্টারিস্টিক্স, তাহলে স্পোর্টস ট্রেনিংটা আমরা কেন দিচ্ছিলাম? কোনো খেলোয়াড়ের তার পারফরমেন্সের অপটিমাম লেভেলে পৌঁছাতে। ক্লিয়ার? তাহলে এইখানে করতে গেলে যে কী কী ক্যারেক্টারগুলো মেনটেন করতে হবে? প্রথমে 1 নম্বরে কী বলেছিলাম? প্ল্যান করতে হবে। তাহলে এই যে তুমি যে যখন কোনো অ্যাথলিটকে যে তুমি যখন পারফরমেন্সকে তার হাই লেভেলে পৌঁছানোর জন্য তুমি যে ট্রেনিং প্ল্যানটা করবে, তুমি যে ট্রেনিং শিডিউলটা করবে, সেই শিডিউলটা কীভাবে করবে? তার যেটা ট্রেনিং বা তার যেটা
যে কম্পিটিশান বা তার যে ট্রেনিং নেচার, কী ধরনের কম্পিটিশানে সে পারফর্ম করবে, তাই মতো করে তোমাকে কিন্তু প্ল্যান করতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে কোনো একজন অ্যাথলিট হয়তো থ্রোয়ারের জন্য তুমি যে ট্রেনিং শিডিউল প্ল্যান করবে, আবার ধরো একজন জাম্পার, সেই জাম্পারের জন্য তো নিশ্চয়ই একই ধরনের ট্রেনিং প্ল্যান তো তুমি করবে না, তার জন্য আলাদা 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 ট্রেনিং প্ল্যান করতে হবে। এবং এই ট্রেনিং প্ল্যান করার জন্যে তোমাকে যে ট্রেনিংয়ের যে 3টে ফেজ আছে, যে প্রিপারেটরি পিরিয়ড, কম্পিটিশান পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, তাহলে প্রত্যেকটা পিরিয়ডে তাকে কোন কোন স্পেসিফিক মাসেলগুলোকে ডেভেলপ করব, কীভাবে তাদেরকে ট্রেনিং দেবো, ইত্যাদি সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে খুব ভালো করে আগে থেকে প্ল্যান করতে হবে। এই প্ল্যান যদি তোমার ঠিকমতো না হয়, তাহলে কিন্তু তোমার ট্রেনিংয়ের এফেক্টটাও কিন্তু অ্যাথলেটের উপর ঠিকমতো হবে না। ক্লিয়ার? তারপরে কী আছে কি সিস্টেমেটিক। এবার তুমি প্ল্যানটা করলে, এই প্ল্যানটাকে এবার কী করবে, তোমাকে সিস্টেমেটিকভাবে তোমাকে সেটাকে ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ মানে কি, অ্যাথলেটের উপর সেটাকে অ্যাপ্লাই করতে হবে, যে আমি এই যে প্ল্যানটা করলাম, এই প্ল্যানটাকে এবার সিস্টেমেটিকভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে কী করতে হবে, সেইটাকে সেটাকে কী করতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। কাদের উপরে অ্যাপ্লাই করবে? অ্যাথলিটের উপরে কিন্তু সিস্টেমেটিকভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু তোমার ট্রেনিংটা সাকসেস হবে। তারপরে কি বলেছে, গোল বেসড। মানে তোমরা জানো যে তোমাদের এই যে আমরা যে স্পোর্টস ট্রেনিং যেভাবে দেওয়া হয়, ক্রীড়া প্রশিক্ষণ, সেটা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে যে কী অ্যাচিভ করতে যাচ্ছে, কী ধরনের ট্রেনিং, তার লেভেল কী, তার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে স্পোর্টস ট্রেনিংকে দেওয়া হয়। যে কম্পিটিশানের নেচারটা কেমন, কম্পিটিশানটা কী ধরনের কম্পিটিশান, সেই মতো করে তোমাকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। কোনো নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে যে আমাকে এই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে হবে, সেই লক্ষ্যটাকে টার্গেট ধরে নিয়ে কিন্তু অ্যাথলিটদের বিভিন্ন প্রকার ট্রেনিং কিন্তু দেওয়া হয়। তারপরে কি হয়, প্রোগ্রেসিভ মানে এমন নয় যে তোমাকে ওই যে যেটা বলছিলাম, যে তোমাকে ধীরে ধীরে এমন কিছু করতে হবে যাতে তোমাকে ধীরে 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 তুমি সেই জায়গাটায়, যে তোমার অ্যাথলিটের তোমাকে ট্রেনিংটা আমি যেটা দেবো, সেই ট্রেনিংটার জন্য তার ধীরে ধীরে ডেভেলপ ঘটে, মানে কি তার পারফরমেন্সটার জন্য ধীরে ধীরে তাকে বৃদ্ধি পায়। এবং এই প্রোগ্রেসিভ দেওয়ার সময় তোমাকে কী করতে হবে, ট্রেনিং দেওয়ার সময় তোমাকে মধ্য কথা হচ্ছে, আমাকে ট্রেনিং যখন দেবো মানে কি লোড দেবো, লোড মিনস ওভারলোড দেবো। তাহলে এই ওভারলোডটা দিতে হবে তখন মাথায় রেখে দিতে হবে, যাতে এই ওভারলোডের ফলে তাকে ধীরে 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 যেন তার পারফরমেন্সটা ইমপ্রুভ করে। যদি সেই ইমপ্রুভ যদি না করে, তাহলে কিন্তু তার যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের কোনো এফেক্ট কিন্তু হবে না। তাহলে এই যে প্রোগ্রেসিভ ওয়েতে দিতে হবে, ট্রেনিং লোডটা কী করতে হবে, প্রোগ্রেসিভ ধীরে ধীরে সেই ট্রেনিং লোডটাকে বাড়াতে হবে, তবেই কিন্তু সেই অ্যাথলিটের পারফরমেন্স এবিলিটিটা কিন্তু বাড়বে। তারপরে কি আছে, সায়েন্টিফিক মেথড। তাহলে এই যে সমস্তগুলো যে ট্রেনিং মেথড, সেগুলোকে কী করতে হবে, এবার সায়েন্টিফিক কিছু প্রিন্সিপাল আছে, সেই সায়েন্টিফিক প্রিন্সিপালের ভিত্তি করেই কিন্তু বিভিন্ন প্রকার ট্রেনিং দেওয়া হয়। তারা সেই সায়েন্টিফিক প্রিন্সিপালগুলো কী, সেই সায়েন্টিফিক প্রসিডিওর আছে, সেই সায়েন্টিফিক প্রিন্সিপালের উপর ভিত্তি করেই ট্রেনিংটা দিতে হবে, নাহলে কিন্তু সেই ক্রিয়া প্রশিক্ষণ বা তুমি যে ট্রেনিংটা দেবে সেটা কিন্তু ফলপ্রসূ হবে না। তাহলে এই সায়েন্টিফিক প্রিন্সিপালগুলো আমরা আসছি পরের স্লাইডে, সেগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর দেখো স্কোপ অফ স্পোর্টস ট্রেনিং, মানে এই যে স্পোর্টস ট্রেনিংয়ের মূলত সুযোগ সুবিধাগুলো কোথায় কোথায় এই স্পোর্টস ট্রেনিংটা কাজ করবে। এখানে দেখো আমি 4টে ভাগে ভাগ করেছি, স্পোর্টস ট্রেনিংকে 4টে ভাগে ভাগ করেছি, 1 2 3 4। 4টে ভাগ কি, মূলত এদের উপরেই স্পোর্টস ট্রেনিং বা ক্রীড়া প্রশিক্ষণ কাজ করার সুযোগ থাকে। যেমন কি, এক প্রফেশনাল অ্যাথলিট মানে কি, খুব হাই লেভেলের অ্যাথলিট, তাদের ক্ষেত্রে স্পোর্টস ট্রেনিং, যারা ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার, ন্যাশনাল লেভেল প্লেয়ার, তাদেরকেও ট্রেনিংয়ের প্রয়োজন, সেক্ষেত্রে স্পোর্টস ট্রেনিং কাজ করে যাচ্ছে। আবার একদম বিগিনার, যারা শুরু করছে, নবিশ প্লেয়ার, যারা ফার্স্ট টাইম কোনো ট্রেনিং নিতে এসছে, নতুন কোনো প্লেয়ার যখন নতুন করে গেম শুরু করছে, সেই বিগিনারদের ক্ষেত্রেও কিন্তু স্পোর্টস ট্রেনিং বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সেক্ষেত্রেও বিগিনারদের উপরে স্পোর্টস ট্রেনিং ভীষণভাবে কাজ করে যাচ্ছে। আর হচ্ছে আপগ্রেডিং লেভেল মানে কি, তোমার যা লেভেল, ধরো একজন অ্যাথলিট প্রথমে কী খেলে, প্রথমে সে ডিস্ট্রিক্ট লেভেলে পার্টিসিপেশন করে, ক্লিয়ার, তারপর ডিস্ট্রিক্টের পরে সে কী করে, স্টেট খেলছে, তারপরে কী খেলছে, স্টেটের পরে কী খেলছে, ন্যাশনাল খেলছে, ন্যাশনাল পরে কী খেলছে, সে ইন্টারন্যাশনাল খেলছে। তাহলে এই যে প্রত্যেকটা লেভেল, যে ডিস্ট্রিক্টের পরে তোমাকে স্টেট খেলতে হবে, স্টেটের পরে তাকে ন্যাশনাল খেলতে হবে, ন্যাশনালের পরে তাকে ইন্টারন্যাশনাল খেলতে হবে। তাহলে এই লেভেলগুলো আপগ্রেড করার জন্য কিন্তু, বা তোমার এই যে পারফরমেন্সটা তুমি যদি ভালো খেলো, তবেই কিন্তু ডিস্ট্রিক্ট থেকে স্টেট থেকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল যাবে। তাহলে এই ট্রেনিংটাও কিন্তু তোমাকে ভীষণভাবে জরুরি, তোমার লেভেলটা আপগ্রেডেশন করার জন্য। আবার কী আছে, তারপর লাস্ট
দেখো 4 নম্বরে আছে আফটার ইনজুরি। মানে ধরো তুমি এই যে ক্রীড়া প্রশিক্ষণ নিচ্ছ বা খেলাধুলো করছো, ট্রেনিং নিচ্ছ, তার ফলে কী হচ্ছে, তোমার বিভিন্ন সময় কখনো কখনো চোট আঘাত বা ইনজুরি আসতেই পারে। সেই ইনজুরিকে হয় তোমাকে প্রিভেনশন করার জন্য তোমাকে ট্রেনিং প্রয়োজন, আবার ইনজুরি সেরে যাওয়ার পরেও তোমাকে পুনরায় আবার কম্পিটিশানে ট্র্যাকে ফেরার জন্য কিন্তু তোমাকে স্পোর্টস ট্রেনিং প্রয়োজন। কারণ উইদাউট প্রশিক্ষণ ছাড়া কিন্তু তুমি তোমার কম্পিটিশানের যে পারফরমেন্স, ওই যে তোমাদের যে গ্রাফটা দেখিয়েছিলাম, সেই গ্রাফের কিন্তু একদম টপ লেভেলে কিন্তু তোমাকে পৌঁছাতে পারবে না। এর জন্য কিন্তু তোমাকে ট্রেনিং প্রয়োজন। তাহলে মূলত এই 4টের দিকে স্পোর্টস ট্রেনিং ভীষণভাবে কাজ করে চলে যাচ্ছে। এক হচ্ছে প্রফেশনাল অ্যাথলিটদের উপরেও ট্রেনিং যেমনভাবে জরুরি, বিগিনারদের ক্ষেত্রেও জরুরি, আবার তার লেভেলটা আপগ্রেড করার ক্ষেত্রে জরুরি, আবার আফটার ইনজুরির পরেও কিন্তু স্পোর্টস ট্রেনিং এর সুযোগ সুবিধাগুলো আছে কাজ করার। ক্লিয়ার? এরপরে আসবো আমরা এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ স্পোর্টস ট্রেনিং, যে ক্রীড়া প্রশিক্ষণ তার মূল লক্ষ্যটা কী এবং উদ্দেশ্যগুলো কী কী। তাহলে লক্ষ্যটা আর উদ্দেশ্যের মধ্যে নিশ্চয়ই আমরা জানি যে লক্ষ্য কোন জিনিসটা আর উদ্দেশ্যই বা কোন জিনিসটা। লক্ষ্য হচ্ছে আমাদের একদম টার্গেট, যেখানে আমাকে পৌঁছানোর জন্যে আমি যা যা স্টেপগুলো নিই, সেই স্টেপগুলো হচ্ছে কি অবজেক্টিভ। যদি লক্ষ্য যদি থাকে আমাকে যে ক্রীড়া প্রশিক্ষণের ওই যে হাই লেভেলের পারফরমেন্সটাকে আমাকে অ্যাচিভ করতে হবে, তাহলে ওই অ্যাচিভ করতে গেলে আমাকে কী কী করণীয়, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা দেখে নিই। প্রথম দেখো এম কী লিখেছি, একদম সিম্পলভাবে ভালো করে বোঝার চেষ্টা করো। এম কী লিখেছিলাম, গ্রাফের কথাটা মনে করো, যে প্রিপেয়ার দ্য অ্যাথলিট টু অ্যাটেন ম্যাক্সিমাম পসিবল পারফরমেন্স। কী করব? প্রিপেয়ার করব, তৈরি করব। কাদেরকে তৈরি করব? অ্যাথলিট বা খেলোয়াড়দের তৈরি করব। কিসের জন্য তৈরি করব? ম্যাক্সিমাম পসিবল পারফরমেন্স। মানে ওই যে গ্রাফটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই গ্রাফের টপ কথাটা ভাবো, একদম 0 থেকে শুরু করে একদম টপ লেভেল, মানে ওই খেলোয়াড়ের অপটিমাম লেভেলকে পৌঁছানোর জন্যে আমরা তৈরি করব। ক্লিয়ার? তাহলে প্রিপেয়ার দ্য অ্যাথলিট টু মেনটেন ম্যাক্সিমাম লেভেল বা অপটিমাম লেভেল পারফরমেন্স, মানে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্যই হচ্ছে ক্রীড়া প্রশিক্ষণের মূল লক্ষ্য। এইবার আসি অবজেক্টিভ। তাহলে এই যে এই পৌঁছাতে গেলে আমাদের কী কী অবজেক্টিভ বা কী কী উদ্দেশ্য, মানে এই যে এম, মানে এই যে অপটিমাম লেভেলে পৌঁছাবো, সেই পৌঁছাতে গেলে আমাকে কী কী তাহলে ওই অ্যাথলিটকে করতে হবে, সেগুলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে পয়েন্ট লিখেছি, সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি বলবো। সেখানে দেখো প্রথমে আমি কী লিখেছি, একদম প্রথম পয়েন্টটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে কিন্তু ডিটেলসে তোমরা বুঝতে পারবে যে মাল্টিল্যাটারাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট। মাল্টিল্যাটারাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলছি, তাহলে মাল্টিল্যাটারাল ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কি, একদম আমি তোমাদেরকে লিখেছি দেখো জেনারেল ফিটনেস বা ফাউন্ডেশন। কেন ফাউন্ডেশন বলছি, আসি একদম জেনারেল ফিটনেস, মানে একদম বেসিক ফর্ম অফ ফিটনেস। ফিটনেসের যে 5টা কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলোকে ডেভেলপ করব। 5টা কম্পোনেন্ট কি, যেমন স্পিড, এজিলিটি, এক্সপ্লোসিভ স্ট্রেংথ, ব্যালেন্স, কোঅর্ডিনেশন। তাহলে এই 5টা কম্পোনেন্টকে আমরা কি বলবো, একদম ফাউন্ডেশন বলবো। সেই ফাউন্ডেশনগুলোকে সবার প্রথমে যদি আমাকে যে কোনো অ্যাথলিটকে যখন ট্রেনিং দেব, এই 5টা কম্পোনেন্টকে কিন্তু আমাদেরকে সবার প্রথমে ট্রেনিং দিতে হবে। ক্লিয়ার? তাহলে এইবার এই যে ফাউন্ডেশনটা কেন বলছি, ধরো তুমি একটা যে তোমাদের প্রত্যেকের বাড়ি আছে বা তোমরা কলেজ আছো, বাড়ির দেখবে একটা ভিত করা হয়, যে ভিতটা কিন্তু সচরাচর তোমাদের দেখা যায় না। ক্লিয়ার? তাহলে কী হচ্ছে, সেই ভিতটা কোথায় থাকে, সেই ভিতটা মাটির তলে থাকে, যার উপর ফাউন্ডেশন বা বেস তৈরি করে টোটাল বাড়িটা, বিল্ডিংটা দাঁড়ায়। তাহলে এবার ধরো ওই যে তুমি যে বাড়িটা করলে, তোমার যদি বাড়ির ভিতটা ভালো না হয়, তাহলে তুমি এখন 2তলা বাড়ি বানালে দেখবে 2 দিন পরে টলটল করছে, একটু ভূমিকম্প হলো, একটু নড়াচড়া হলো, হাওয়া হলো, বাড়িটা উল্টে পড়ে যাচ্ছে। কেন বাড়িতে উল্টে পড়ে যাচ্ছে? তার মানে কি, তোমার বাড়ির ফাউন্ডেশনটা ঠিক ছিল না, বা তোমার বাড়ির ফাউন্ডেশনটা ঠিক নেই, সেই কারণেই তোমার বাড়িটা টেকেনি। এক্ষেত্রেও ক্রীড়া প্রশিক্ষণের এই যে স্পোর্টস ট্রেনিং, ওই যে অ্যাথলিটকে আমাদের একদম 0 থেকে 100% পৌঁছানো, মানে ওই যে অ্যাথলিটের ম্যাক্সিমাম পসিবল পারফরমেন্স বা তার অপটিমাম লেভেল পারফরমেন্সে পৌঁছাতে গেলে এই মাল্টিল্যাটারাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মানে এটাকে একদম ফাউন্ডেশন বলবো। বাড়ির যেমন ফাউন্ডেশন, একজন খেলোয়াড়েরও এই যে ফিটনেসের যে বেসিক 5টা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টগুলো হচ্ছে তার বাড়ির ভিত, মানে তার ফাউন্ডেশন। তাহলে এই ফাউন্ডেশনগুলোকে আমাদের কী করতে হবে, সবার প্রথমে তাদেরকে আমরা কি করতে হবে, ডেভেলপ করতে হবে। এই কম্পোনেন্টগুলোকে যখন ডেভেলপ না করে কিন্তু আমি অন্য কিছু করব না। এইটাকে যদি কোনো ডেভেলপমেন্টে যদি কোনো ঘাটতি হয়, তাহলে কি হবে, আমাদের বাড়ির ভিত নড়ে যাবে। বাড়ির ভিত যদি নড়ি হয়, সেই বাড়িটা কিন্তু মজবুত হবে না। তাহলে যদি আমাদের কোনো অ্যাথলিটকে
তার অপটিমাম লেভেল পারফরমেন্স যদি তাকে পৌঁছাতে চায়, তাহলে অতি অবশ্যই কিন্তু তার এই ফাউন্ডেশন বা বেসিক ফিটনেস এই প্যারামিটারগুলোকে কিন্তু ডেভেলপ করতে হবে। ক্লিয়ার? এরপরে আসি 2 নম্বর পয়েন্ট, মানে 2 নম্বর স্টেপ। সেখানে কী বলেছে? স্পোর্টস স্পেসিফিক ফিজিক্যাল ডেভেলপমেন্ট। দেখো খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্পোর্টস স্পেসিফিক ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এখানে কী আছে? টার্গেট স্পোর্টস রিলেটেড ফিটনেস। তাহলে কী বলছি? প্রথমে কী করলাম? একদম ফিটনেসের বেসিক কম্পোনেন্টগুলো যখন ডেভেলপ হয়ে গেল, তারপরের স্টেপ আমাদের থাকবে কি, যে পার্টিকুলার গেমের জন্যে আমি তাকে সেই খেলোয়াড়কে তৈরি করব, সেই গেমের জন্যে উপযুক্ত যে ফিজিক্যাল কম্পোনেন্টগুলোকে দরকার, ফিজিক্যাল এবিলিটিগুলোকে দরকার, ফিটনেসের যে পার্টিকুলার কম্পোনেন্টগুলোকে দরকার, সেই পার্টিকুলার স্পেসিফিক কম্পোনেন্টগুলোকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। ধরো তুমি যে প্রথম যে তার বাড়ির ভিতরে যেটা বলেছিলাম যে তুমি কাউকে স্ট্রেংথ ডেভেলপ করলে, এখন এই যে স্পেসিফিক ডেভেলপমেন্টে গিয়ে স্ট্রেংথের যে অনেকগুলো ভাগ আছে, এক্সপ্লোসিভ স্ট্রেংথ, ম্যাক্সিমাম স্ট্রেংথ, তাহলে এই বিষয়ের কোনটাকে তুমি ডেভেলপ করবে? আরও ভালো একটা এক্সাম্পল দিলাম, তুমি ধরো কোনো একটা তোমাকে থ্রোয়ার তোমাকে চলে এলো, কোনো একটা শর্টপুট থ্রোয়ার বা ডিসকাস থ্রোয়ার তোমার কাছে ট্রেনিং নিচ্ছে, তাহলে সেই থ্রোয়ারদের কী করবে? প্রথমে তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট করলে, এইবার বা একজন লং জাম্পার বা একজন রানার তোমার কাছে 100 মিটার রানার তোমার কাছে আসলো, তাদেরকে যখন ট্রেনিং দেবে, তাহলে কী করে? প্রথমে তাদেরকে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা ফাউন্ডেশন ট্রেনিং দিলে, এইবার স্পেসিফিক ওই লং জাম্পটা করার জন্য তার কোন কোন পার্টিকুলার মাসেল বা কোন স্ট্রেংথ দরকার সেটাকে তুমি ডেভেলপ করবে, বা ওই যে তোমাকে যে থ্রোয়ার, সেই থ্রোয়ারের জন্য কী দরকার, এক্সপ্লোসিভ স্ট্রেংথ দরকার না ম্যাক্সিমাম স্ট্রেংথ দরকার, কোন পার্টিকুলার কম্পোনেন্টটাকে তোমাকে ডেভেলপ করতে হবে, সেইগুলোকে তোমাকে আগে তৈরি করতে হবে, সেইগুলো ট্রেনিং দিতে হবে। তারপরে তোমার কি 3 নম্বরে আসে কি, টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিল মানে সেই যে অ্যাথলিটটা যে পার্টিকুলার গেমস অ্যান্ড স্পোর্টসের জন্য আসছে তোমার কাছে ট্রেনিং নিতে, সেই পার্টিকুলার গেমস অ্যান্ড স্পোর্টসে কী কী ধরনের স্কিল আছে, সেই স্কিলগুলোকে তোমাকে ভালোভাবে ডেভেলপ করতে হবে। যদি সেই স্কিলগুলোকে ভালোভাবে ডেভেলপ না করো, তাহলে কিন্তু সেই স্কিলটার একটা পর্যায়ে গিয়ে যখন একটা পর্যায়ে গিয়ে কিন্তু সে আর তখন খুব ভালো করে পারফর্ম করতে পারবে না। যে কোনো পরিস্থিতিতেই তোমাকে পারফর্ম করতে গেলে কিন্তু সেই টেকনিক্যাল স্কিলগুলোকে ভালোভাবে ডেভেলপ করতে হবে। এবার ধরো আমি বলছি কোনো একজন ভলিবল প্লেয়ার, তাহলে ভলিবলের স্কিলগুলো কোন, টেকনিক্যাল স্কিলগুলো কোনগুলো? যেমন আন্ডারআর্ম পাস, আন্ডারআর্ম সার্ভিস, ওভারহেড লিফটিং, টেনিস সার্ভিস, জাম্প সার্ভিস ইত্যাদি বিষয়গুলো তোমাকে ভালো করে, আবার ধরো বাস্কেটবলের ক্ষেত্রে লেআপ শট, সেট শট, বিভিন্ন প্রকার পাস ইত্যাদি বিষয়গুলো কিন্তু একদম খুঁটিনাটি সমস্ত বিষয়গুলোকে একদম পার্টিকুলার ভালোভাবে তোমাকে তৈরি করতে হবে। এইগুলো যদি তৈরি করে নাও, তারপরে তোমাকে কি করবে? ট্যাকটিক্যাল এবিলিটিগুলোকে ডেভেলপ করতে হবে। তাহলে ট্যাকটিক্যাল এবিলিটি শব্দটা শুনতে গেলে 2টো টার্মোলজি সবার ফার্স্ট তোমাদের কাছে আসে। সেটা কি কি? একটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে এই দুটোকে ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে ট্যাকটিস, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি। তাহলে এই যে টেকনিক্যাল এবিলিটির মধ্যে 2টো পার্ট, ট্যাকটিস একটা স্ট্র্যাটেজি। তাহলে এই দুটোর বেসিক ডিফারেন্সটা আমাদের বুঝে নিই। ট্যাকটিস কি আর স্ট্র্যাটেজি কি? ধরো স্ট্র্যাটেজি হচ্ছে তুমি কোনো একটা গেম বা কোনো একটা তুমি স্পোর্টস বা তুমি একটা কোনো কম্পিটিশান নামার আগে তুমি একটা প্ল্যান করো যে আমরা আজকের এই কম্পিটিশানটা এইভাবে পারফর্ম করব, এইভাবে খেলবো, তুই এখানে খেলবি, আজকে আমাদের ডিফেন্সিভ প্লেয়ার এইভাবে খেলবো, বা আজকে আমরা একটু অ্যাটাকিং স্কিলে খেলবো, কে কোথায় পারফর্ম করবে, কীভাবে তার গেমের প্ল্যান থাকবে, সমস্ত কিছু মানে গেম একদম খেলতে নামার আগে যে প্ল্যানটা তুমি করো, সেই প্ল্যানটা হচ্ছে স্ট্র্যাটেজি। আবার এই প্ল্যানটাকে যখন তুমি গেমে গিয়ে ইউটিলাইজ করো, মানে গেমে সেই যে স্ট্র্যাটেজিটা তুমি ঠিক করলে, সেই স্ট্র্যাটেজিটাকে যখন তুমি অ্যাপ্লাই করছো ডিউরিং ইউর গেম সিচুয়েশান, সেটা হচ্ছে প্র্যাকটিস। আবার অনেক সময় কী হয়, তুমি এই যে স্ট্র্যাটেজিটা ঠিক করেছিলে সেটা যখন তুমি অ্যাপ্লাই করলে গেম সিচুয়েশানে গিয়ে দেখলে সেই মতো করে তোমার প্র্যাকটিসটা বা তোমার স্ট্র্যাটেজিটা কাজে লাগছে না, তখন কী হবে? ডিউরিং গেম সিচুয়েশান কী করছো? তুমি বিভিন্ন প্রকার স্ট্র্যাটেজি তখন চেঞ্জ করছো। হ্যাঁ, বিভিন্ন প্রকার নতুন করে স্ট্র্যাটেজি তুমি একটা প্ল্যান করেছিলে, সেই প্ল্যানটা দেখলে অপোনেন্ট বুঝে গেছে তোমাকে, তাহলে তখন ইনস্ট্যান্ট তোমাকে ওই ডিউরিং গেম চলাকালীন তোমাকে কী করছো? তোমার সেই স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করতে হচ্ছে, আবার তুমি অন্যরকমভাবে প্ল্যান করছো। তুমি হয়তো আগে ভেবেছিলে যে আমরা খুব ধীর গতিতে খেলবো, খুব ডিফেন্সিভ খেলবো, কিন্তু যখন দেখছো ডিফেন্সিভ খেলতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম
তখন কী করতে হবে তোমাকে, যে তুমি তোমার স্ট্র্যাটেজি চেঞ্জ করো, চলো আমরা ডিফেন্সিভ আর খেলবো না, এবার আমরা অ্যাটাকিং খেলবো। তাহলে এই যে তুমি ডিউরিং গেম সেশনে চেঞ্জ করছো, এগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে কি ট্যাকটিক্যাল এবিলিটি। তাহলে এই টেকনিক্যাল স্কিলগুলো ডেভেলপ হওয়ার পরেই তারপরে কিন্তু এই ট্যাকটিক্যাল এবিলিটিগুলোর জন্য কিন্তু আমাদের বিভিন্নভাবে খেলোয়াড়দের ট্রেনিং দিতে হবে। এরপরে আসছে কি সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেটা খুব গুরুত্বপূর্ণ। সাইকোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে কী আছে, মূলত হচ্ছে মেন্টাল এবিলিটি। সেখানে কি বলেছে যে তোমার শুধুমাত্র যে এই যে আমি ফিজিক্যালি তাদেরকে ডেভেলপ করলাম, সমস্ত ফিটনেস কম্পোনেন্টগুলোকে ডেভেলপ করলাম, তাদের কিন্তু একটা অ্যাথলিট তার পারফরমেন্সে হাই লেভেলে পৌঁছাতে পারবে না। কারণ এর জন্য তোমাকে কী করতে হবে, ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে তোমাকে মানসিকভাবেও সেই খেলোয়াড়কে তৈরি করতে হবে। কারণ আমরা জানি আমরা মানসিকভাবে যদি সুস্থ না হই, মানসিকভাবে যদি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু আমরা যে কোনো অ্যাক্টিভিটি বা পারফরমেন্স ঠিকভাবে করতে পারবো না। তার মানে কি আমরা এই যে ডিউরিং কম্পিটিশানে আমাদের মেন্টাল এবিলিটিগুলো যেমন আছে, স্ট্রেস, অ্যাংজাইটি, অ্যাগ্রেশন, এগুলোকে কীভাবে মেনটেন করতে হবে, বা একটা ডিউরিং ধরো তুমি হেরে গেলে, সেই হারলে কি সাধারণত আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাই, তাহলে ওই অ্যাগ্রেসিভ নেচারটাকে কীভাবে তুমি কন্ট্রোল করবে, হঠাৎ করে ইমোশন, কোনো একটা নেগেটিভ খবর শুনলে তুমি কীভাবে ভেঙে পড়ো, সেই অবস্থায় তুমি মেন্টাল অ্যাবিলিটিকে কীভাবে ঠিক করবে, বা একটা কম্পিটিশানের আগে নিজেকে কীভাবে রিল্যাক্স করবে, কীভাবে তুমি সেটাকে সেলফ রেগুলেট করবে, ইত্যাদি বিষয়গুলো যেমন ফিজিক্যালিতে আমাদেরকে ট্রেনিং দিতে হবে, সে একইভাবে তোমাকে এই সাইকোলজিক্যাল পার্ট বা মেন্টাল ডেভেলপমেন্টের বিষয়গুলো তোমাকে কিন্তু ট্রেনিং দিতে হবে একজন অ্যাথলিটকে, তবেই কিন্তু পারফরমেন্সের তুমি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবে। সেই সাথে সাথে কী করতে হবে, সেই সাথে নেক্সট পয়েন্ট দেখো, তোমাদেরকে বিভিন্ন হেলথ অ্যান্ড নিউট্রিশন সম্পর্কেও তোমাদেরকে বেসিক ধারণা কিন্তু, বা হেলথ অ্যান্ড নিউট্রিশন সম্পর্কেও কিন্তু প্রপার কনসেপ্ট কিন্তু অ্যাথলিটদের মধ্যে দিতে হবে। কারণ দেখো হেলথ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমার শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তবে কিন্তু তুমি যে কোনো একটা যদি তুমি রোগে ভোগো, তাহলে কিন্তু তুমি এত কিছু এই যে ট্রেনিং মানে কি লোড, সেই লোডের বোঝাটা কিন্তু তুমি নিতে পারবে না। এবং আবার কি, যখন তুমি ট্রেনিং করছো বা এই যে তুমি দিনের পর দিন প্রশিক্ষণ করছো, তার ফলে কী হয়, তোমার সেই অ্যাক্টিভিটিটা করার জন্য তোমার কি নিউট্রিয়েন্ট দরকার, সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্ট যদি তোমার শরীরে না থাকে, তখন কি হবে, তোমার সেই অ্যাক্টিভিটিটা তুমি কিন্তু করতে পারবে না। তাহলে এই যে তোমার হেলথ অ্যান্ড নিউট্রিশনটাও কিন্তু একটা ভীষণভাবে জরুরি কোনো একজন খেলোয়াড়ের কাছে। তাহলে এই দিকটাও কিন্তু মাথায় রেখে তোমাদেরকে ট্রেনিং দিতে হবে। এরপরে কী আছে, ইনজুরি রেজিস্ট্যান্স। এই যে তুমি যে ট্রেনিংটা করবে, সেই ট্রেনিংয়ের সময় যদি তুমি ইনজুরি হয়ে যাও, যদি চোট আঘাত পেয়ে যাও, তাহলে তো তুমি সেই কম্পিটিশানটাকে তো তুমি পারফর্ম করতে পারবে না। বা এই যে তোমার যে কম্পিটিশানের ধরো তোমার কালকে কম্পিটিশান, তুমি আজকে বিশাল কিছু খেলে ফেললে, তারপরে তুমি ইনজুরি হয়ে গেলো, মেন কম্পিটিশানে তুমি পারফর্ম করতে পারলে না, তাহলে কি তোমার পারফরমেন্স সেখানে কি ডেভেলপ হলো, পারফরমেন্স শূন্য, আলটিমেট এত বড় যে প্রশিক্ষণ দিয়েছিলে সেগুলো সমস্ত কিছুই বৃথা হয়ে গেল। তাহলে কী করতে হবে, এই যে ইনজুরি যাতে না আসে, বা ইনজুরি আসলে সেই ইনজুরিটাকে কীভাবে তুমি প্রিভেন্ট করবে, বা ইনজুরি থেকে কীভাবে তুমি দ্রুত রিকভারি হবে, এই সমস্ত বিষয় সম্পর্কেও কিন্তু তোমাকে ভালো করে ট্রেনিং দিতে হবে। এইটা যদি ট্রেনিংগুলো না দাও, তবে কিন্তু তোমার সেই প্রশিক্ষণটা কিন্তু, বা তোমার যে ট্রেনিংটা, সেই ট্রেনিংয়ের ফলে কিন্তু অ্যাথলিট তার অপটিমাম লেভেলে পৌঁছাতে পারবে না। নেক্সট এবং লাস্ট যে অবজেক্টিভ, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, সেটা হচ্ছে কি থিওরিটিক্যাল নলেজ অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং। তাহলে দেখো এই যে উপরের যে এতগুলো বিষয়গুলো যে আমি তোমাদেরকে বললাম অবজেক্টিভ, এই বিষয়গুলো সম্পর্কে থিওরিটিক্যাল প্রপার নলেজ কিন্তু তোমার যে খেলোয়াড় বা অ্যাথলিট তাদেরকে দিতে হবে, যে আমি এই বিষয়টা কেন করব, এই কেনটা যদি যখন তোমার খেলোয়াড়রা বুঝবে যে এটা করলে আমার এই ফিটনেস কম্পোনেন্টগুলো ডেভেলপ হবে, বা এটা যদি আমি ঠিকভাবে করি তাহলে আমি কম্পিটিশানে হাইয়েস্ট লেভেলে পৌঁছাতে পারবো, বা এই অ্যাবিলিটি করলে আমি এই বেনিফিটগুলো পাবো, এই সম্পর্কে প্রপার নলেজ কিন্তু তোমার খেলোয়াড়দের মধ্যে দিতে হবে। তবেই কিন্তু তোমার সেই অ্যাথলিটটা তার পারফরমেন্সের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবে। তাছাড়া কিন্তু কখনোই তার অ্যাথলিট তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবে না। অনেক সময় কী হবে, দেখো এই যে ব্ল্যাক কালারের তোমাদের আমি এখানে একটা লিখেছি এম অফ পোস্ট ট্রেনিং। অনেক সময় এই যে তোমাদের বিপিএড অনেক সময় মাঝে মধ্যে তোমরা গুলিয়ে ফেলো যে স্যার আপনি তো একটা এমের কথা বললেন, টু অ্যাচিভ দ্য ম্যাক্সিমাম লেভেল বা অপটিমাম লেভেল অফ পারফরমেন্স অফ অ্যাথলিট। তাহলে অনেক সময় পরীক্ষায় আমাদের যে এই বিষয়টা যে এম অফ পোস্ট ট্রেনিং লিখে একটু বড় নাম্বারের আসে, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো এটা করার কোনো চিন্তা নেই। সেরকম যদি প্রশ্নটা আসে, সেই এমও লিখবে, অবজেক্টিভ লিখবে। এখানে দেখো আমি শর্ট ফর্মে কতগুলো লিখেছি, কতগুলো
কথা আমি তোমাদের প্রথমে লিখে দিয়ে দেখো, এম অফ স্পোর্টস ট্রেনিং টু প্রিপেয়ার এ স্পোর্টস পারসন ফর হাইয়েস্ট পসিবল পারফরমেন্স। যে কথাটা তোমাকে আমি বলেছিলাম সেই কথাটাই আছে। সেখানে আমি দেখো এই যে তোমাদেরকে পয়েন্ট দিয়েছিলাম সেগুলোকে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে কি ইমপ্রুভ তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে অ্যাকুইজিশন অফ কি মোটর স্কিল সেটা বলা হচ্ছে, আর একটা কী আছে ইমপ্রুভমেন্ট অফ টেকনিক্যাল অ্যান্ড টেকনিক্যাল এফিসিয়েন্সি আর এডুকেশনাল ইমপ্রুভমেন্ট। এই 4টে বিষয়কে তোমাকে ডিটেলসে লিখে দিলেই তোমার কাজ শেষ। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মূলত এম অ্যান্ড অবজেক্টিভ অফ স্পোর্টস ট্রেনিং। তাহলে আরেকবার বলে দিচ্ছি দেখো সিম্পলি, এম বলতে কী বুঝি, একজন অ্যাথলিটের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এই টার্গেটে পৌঁছাতে গেলে আমি অবজেক্টিভগুলো কী কী, প্রথমে আমাদের কী করতে হবে, মাল্টিল্যাটারাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে। 2 নম্বর কী করতে হবে, তার স্পেসিফিক ফিটনেস ডেভেলপ করতে হবে। 3 নম্বর কী করতে হবে, টেকনিক্যাল স্কিল ডেভেলপ করতে হবে। 4 নম্বরে কী করতে হবে, তার ট্যাকটিক্যাল এবিলিটি ডেভেলপ করতে হবে। 5 নম্বর কী করতে হবে, সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো ডেভেলপ করতে হবে। 6 নম্বরে কী করতে হবে, হেলথ অ্যান্ড নিউট্রিশন ডেভেলপ ম্যানেজমেন্ট করতে হবে। 7 নম্বরে কী করতে হবে, তার ইনজুরি রেজিস্ট্যান্স ট্রেনিং দিতে হবে। 8 নম্বরে কী করতে হবে, থিওরিটিক্যাল নলেজ। এই হচ্ছে মূলত এম অ্যান্ড অবজেক্টিভ অফ স্পোর্টস ট্রেনিং। এইবার আমরা আসবো আজকের আমাদের যে ক্লাস বা আজকের আমাদের যে ক্লাসের যে ভিডিও, তার যে লাস্ট টপিক, সেই টপিক হচ্ছে প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং বা প্রিন্সিপাল অফ ট্রেনিং। এক্ষেত্রে আমরা যে এই যে ট্রেনিংটা আমরা দেব, সেই ট্রেনিংয়ের বা প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং তোমাদেরকে বোঝার জন্যে সবথেকে সোজা তোমরা যদি একটা মনে রাখো যে ট্রেনিংটা কাদেরকে দিচ্ছি, স্পোর্টস পার্সনদের দিচ্ছি। কেন দিচ্ছি, তার পারফরমেন্সের অপটিমাম লেভেলে পৌঁছানোর জন্য। ক্লিয়ার? তাহলে এই অপটিমাম লেভেলে পৌঁছানোর জন্য তোমাকে ট্রেনিং দিচ্ছ যাতে খেলোয়াড় তার সর্বোচ্চ পর্যায়ে পারফরমেন্সটা পারফর্ম করতে পারে ডিউরিং ইউর কম্পিটিশান। তাহলে এই ট্রেনিংয়ের সময় প্রিন্সিপালকে খুব মনে রাখার জন্যে সবথেকে শর্ট ফর্ম আমি তোমাদের দিয়েছি দেখো, স্পোর্ট। স্পোর্টস থেকে স্পোর্ট, এই স্পোর্ট যদি তুমি মনে রাখো তাহলে তোমার মূলত এই যে 5টা, সেই 5টা হচ্ছে তোমাদের কি মূলত বেসিক স্পোর্টস ট্রেনিংয়ের প্রিন্সিপাল। কটা বেসিক স্পোর্টস ট্রেনিংয়ের প্রিন্সিপাল? 5টা। সংক্ষেপে সেটাকে কী বলবো, স্পোর্ট। এই স্পোর্টের আমরা প্রত্যেকটা ওয়ার্ডের আমরা জানি কী দেখো, স্পোর্ট, এস ফর কি স্পেসিফিসিটি, পি ফর প্রোগ্রেশন, ও ফর ওভারলোড, আর ফর রিভার্সিবিলিটি, টি ফর টেডিয়াম। তাহলে এই দেখো স্পেসিফিসিটি, ফর স্পেসিফিসিটি আমরা আসবো। তাহলে স্পেসিফিসিটি বলতে কী বোঝো? স্পেসিফিসিটি মানে কি, নির্দিষ্ট স্পেসিফিক ট্রেনিং। আমরা আগেই বলেছি যে আমরা যে অ্যাথলিট বা যে খেলোয়াড়কে যে বিষয়ের জন্য, যে কম্পিটিশনের জন্য আমরা পার্টিকুলার তাকে তৈরি করতে চাইছি, আমার ট্রেনিং শিডিউলটাও যেন সেই স্পেসিফিক হয়, নির্দিষ্ট হয়, যে আমি পার্টিকুলার কোন গেমের জন্য তাকে তৈরি করব, পার্টিকুলার ওই গেমে কোন কোন মাসেলগুলো ইনভলভ, সেই ইত্যাদি বিষয়গুলোর জন্য একদম আমাদেরকে সেই বিষয়ে ট্রেনিং দিতে হবে। তার মানে স্পেসিফিক, একদম স্পেসিফিক ওয়েতে দিতে হবে। যে পার্টিকুলার আমি গেমের জন্য তাকে ট্রেনিং দেবো, আমার ট্রেনিং শিডিউলের জন্য সেই পার্টিকুলার গেমের সাথেই সম্পর্কযুক্ত থাকে। যে পার্টিকুলার মাসেল গ্রুপকে আমি ইমপ্রুভ করতে চাই, সেই পার্টিকুলার মাসেল গ্রুপই জন্য সেখানে ট্রেনিং থাকে। এই জন্য স্পোর্টস ট্রেনিং শিডিউলটা একদম স্পেসিফিক এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা 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 ট্রেনিং শিডিউল দরকার। সেই জন্য বলছে একদম স্পেসিফিক হওয়া দরকার। স্পোর্টস ট্রেনিংয়ের বেসিক প্রিন্সিপাল হচ্ছে ফার্স্ট, এস ফর স্পেসিফিক। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে প্রোগ্রেশন। এই প্রোগ্রেশনটা কি তোমাদেরকে আগেও বলেছিলাম যে স্পোর্টস ট্রেনিংয়ের এই ট্রেনিংটা এমন কিছু না যে তুমি রাতারাতি করে নিয়ে বিশাল কিছু একটা করে পারফরমেন্স করলে পরের দিন কম্পিটিশনে অ্যাচিভ করলে। এটা একটা ডিউরেশন, এটা হচ্ছে লং টার্ম প্রসেস, যেখানে তোমাকে দিনের পর দিন কন্টিনিউয়াসলি তোমাকে রেগুলার প্রসেসে প্র্যাকটিস করতে হবে। ধীরে ধীরে তোমাকে এই কম্পোনেন্টগুলোকে তোমার যে বেসিক যে ফাউন্ডেশন, যে ফিটনেস কম্পোনেন্ট যে 5টা, তারপরে তোমাকে স্পেসিফিক ফিটনেস কম্পোনেন্ট, সেখান থেকে তোমাকে টেকনিক্যাল স্কিল, তোমাকে ট্যাকটিক্যাল এবিলিটি, সাইকোলজিক্যাল ট্রেনিং। তাহলে এই সমস্ত পদ্ধতিগুলোকে ডেভেলপ করতে গেলে তোমাকে ধীরে 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 তোমাকে ট্রেনিং দিতে হবে, তোমাকে গ্র্যাজুয়ালি সেটাকে ইনক্রিজ করতে হবে। ট্রেনিং মানে কি, তোমাকে ওভারলোড, তোমার যদি ডেভেলপ করতে চাই তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে ওভারলোড দিতে হবে। এই ওভারলোড কী হবে, তোমাকে গ্র্যাজুয়ালি দিতে হবে, ইনক্রিজ করতে হবে ধীরে 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 ধীরে, তবেই কিন্তু তোমার পারফরমেন্সটা ডেভেলপ হবে, তাছাড়া কিন্তু ডেভেলপ হবে না। তারপরে আসছে কি দেখো ওভারলোড। এই ওভারলোড নিয়ে তোমাদের যদি আলাদা একটা ক্লাস হবে, তবে এখানে সিম্পল একটা বলে দিই, একটা মনে রাখবে, উইদাউট এনি ওভারলোড কখনোই তোমার পারফরমেন্স ইনক্রিজ করা সম্ভব নয়, বা তোমার যে কোনো এবিলিটিকে ইনক্রিজ করতে গেলে তোমাকে ওভারলোড দরকার। কিন্তু এই ওভারলোড যদি তোমাকে দিতে চাই, তাহলে সেই ওভারলোডের নির্দিষ্ট কতগুলো আবার প্রিন্সিপাল আছে, সেগুলোকে মেনে দিতে হবে, সেগুলো তোমাকে পরে চিন্তা। এখন শুধু মনে রাখো যে আমার পারফরমেন্স বা আমার কোনো ফিটনেস কম্পোনেন্টকে যদি আমি ডেভেলপ করতে চাই, তাহলে ওভারলোড মাস্ট বি দিতেই হবে।
উইদাউট ওভারলোড আমাদের সেই কম্পোনেন্ট বা আমাদের যে ফিটনেস পারফরমেন্স সেটা কখনোই ডেভেলপ হবে না। তাহলে ওভারলোড একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। তারপরে কি আছে, রিভার্সিবিলিটি, এটা আসছি। তার আগে তোমরা বুঝে নাও না, আচ্ছা রিভার্সিবিলিটি বলে দিই। রিভার্সিবিলিটি মানে কি, তোমাকে পূর্বের অবস্থায় তুমি ফিরে আসছো। পূর্বের অবস্থায় মানে ধরো তুমি একটা তোমার ট্রানজিশনাল পিরিয়ডে তুমি কী করলে, ট্রানজিশনাল পিরিয়ডে তুমি একদম কোনো অ্যাক্টিভিটি করলে না, তুমি একটা অ্যাক্টিভিটি ছেড়ে দিয়ে তোমার যা ইচ্ছা তাই করলে। তারপরে কি হবে, ওই ট্রানজিশনাল পিরিয়ডের পরে যখন তুমি পুনরায় তুমি আসবে, সে আসার পরে তোমার যে ফিটনেস কম্পোনেন্ট, তুমি যে কম্পিটিশন পিরিয়ডে তোমাকে ডেভেলপ করেছিলে, সেই ডেভেলপ থেকে তুমি ট্রানজিশন পিরিয়ড যখন পুরোপুরি সম্পূর্ণ রেস্ট নিয়েছো, সেই তোমার যে ফিটনেস লেভেলটা ডেভেলপ হচ্ছিলো সেটা আবার ওখান থেকে ডাউন হয়ে যাবে। আবার তোমাকে পূর্বের অবস্থায় তোমাকে ফিরে যেতে হবে, আবার তোমাকে পুনরায় ট্রেনিং নিতে হবে। বা রিভার্সিবিলিটি কেমন, ধরো তুমি 4 সপ্তাহ ট্রেনিং করলে, ট্রেনিংয়ের পর হঠাৎ করে তুমি প্রচুর ট্রেনিং করেছো, তোমার ফিটনেস ডেভেলপ হয়েছে, সমস্ত কিছু ডেভেলপ হলো, তুমি এবার 2-3 মাস তোমার হঠাৎ করে কোনো চোট বা আঘাত বা ইঞ্জুরি আসলো, তুমি এবার 4 সপ্তাহ পুরোপুরি রেস্ট নেওয়ার পরে কী হবে, তোমার যে পারফরমেন্স বা তোমার যে এবিলিটি সেটা কিন্তু আবার পুনরায় পূর্বের জায়গায় ফিরে গেল। তারপরে তোমাকে আবার পূর্বের অবস্থা থেকে তোমাকে ফিরে আসতে হবে। এই জন্য রিভার্সিবিলিটি বা ট্রানজিশনাল পিরিয়ডে কিন্তু একটা স্পেসিফিক সিস্টেমে তোমাদের ট্রেনিং কী কী করা উচিত, যাতে তোমাদের এই ফিটনেস প্যারামিটারগুলোকে ধরে রাখার জন্য, সেই জন্য রিভার্সিবিলিটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে। যদি তুমি ধরো একটা ফিটনেস ডেভেলপ করলে, এবার তোমাকে ডেভেলপ করার পর সেটা যদি তুমি আবার পূর্বের অবস্থায় ফিরে আসো, তাহলে কিন্তু তোমার পারফরমেন্সের কিন্তু আবার তোমাকে দুবার করে ট্রেনিং দিতে হবে। তাতে এই রিভার্সিবিলিটি যাতে না আসে, সেই জন্য তোমাকে মাথায় রাখতে হবে, সেই জন্য তোমাকে ট্রানজিশনাল পিরিয়ডে তোমাকে যাবতীয় যে অ্যাক্টিভিটি করা দরকার সেটা কিন্তু মাথায় রেখে তোমাকে পারফরমেন্স করতে হবে। এরপরে আছে ধরো টেডিয়াম। এই টেডিয়াম শব্দটা তোমাদেরকে এখানে বুঝতে হয়তো নতুন কিছু সব টার্মোলজি লাগছে, তোমাকে তো সিম্পলভাবে বুঝি। তো তোমরা যখন লার্নিং পড়েছিলে, সেই লার্নিং কার্ভ পড়ার সময় তোমরা প্লে টু বলে একটা কথা শুনেছিলে। প্লে টু মানে কি, স্থির অবস্থায়। ধরো এই যে আমি যদি এখানে একটা সিম্পল গ্রাফ আঁকি, সেই গ্রাফে যখন তুমি পারফরমেন্সটা ডেভেলপ হচ্ছে, আবার যখন পারফরমেন্সটা দেখবে একটা জায়গায় পরে পারফরমেন্স আর তুমি চেষ্টা করলেও ডেভেলপ হচ্ছে না। পারফরমেন্সে যদি সেটাকে কার্ভ দিয়ে বিচার করি, যে পারফরমেন্সটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পৌঁছে গিয়ে তোমাকে কি আটকে গেছে, আর পারফরমেন্স ডেভেলপ হচ্ছে না, তার মানে কি তোমার মধ্যে একটা প্লেটও চলে এসছে, একঘেয়েমি চলে এসছে। তাহলে ওই একঘেয়েমিটাকে দূর করার জন্য তোমাকে কী করতে হবে, হ্যাঁ, তোমাকে প্যারালালি নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে, কিছু ভ্যারাইটি আনতে হবে ট্রেনিংয়ের মধ্যে, যার ফলে সেই ভ্যারাইটিটা কী হবে, তুমি যাতে মজা করে সেই অ্যাথলিটটা সেইটাকে মজা করে সেই ট্রেনিংটা নিতে পারে, যার ফলে কিন্তু তোমার এখান থেকে আবার এই প্লেটুটা কেটে পারফরমেন্সটা আবার ডেভেলপ হতে পারে। তার মানে কি, তো এই যে তোমাকে যে ট্রেনিং প্রশিক্ষণ বা প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিংয়ের মধ্যে কি ভ্যারাইটি থাকা ভীষণভাবে জরুরি। যদি তোমার ভ্যারাইটি না থাকে, তাহলে কিন্তু তোমার পারফরমেন্সটা কিন্তু খুব ভালোভাবে ডেভেলপ হবে না। একটা সময় পরে এই টেডিয়াম চলে আসবে বা প্লেটও চলে আসতে পারে। ক্লিয়ার? এই হচ্ছে মূলত 5টা বেসিক প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং। সেটা হচ্ছে 5টা। দেখো আরেকবার তোমাদের বলছি, এটাকে মনে রাখা খুব সিম্পল হচ্ছে স্পোর্ট। এস ফর স্পেসিফিক, পি ফর প্রোগ্রেশন, ও ফর ওভারলোড, আর ফর রিভার্সিবিলিটি, টি ফর টেডিয়াম। ক্লিয়ার? এইপরে আসছি আরও কিছু আদার্স প্রিন্সিপাল আছে, সেইগুলো সম্পর্কে তোমাদেরকে ছোটো ছোটো করে 1-2 লাইনে তোমাদেরকে বলব। সেটা কি, দেখো প্রথম পয়েন্টটাই আছে কি, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। মানে তুমি যখন কোনো অ্যাথলিটকে প্রশিক্ষণ দেবে, সেই অ্যাথলিটের মধ্যে কোনোভাবেই যেন ব্রেক দেওয়া যাবে না। ব্রেক মানে কি, তোমার ওই ব্রেক হচ্ছে তোমাকে বিরতি দেওয়া যাবে না, যে যে প্রতিনিয়ত তোমাকে অ্যাক্টিভিটি বা ট্রেনিং সেশন বা শিডিউলের মধ্যে কিন্তু রাখতে হবে। যদি তুমি সেই অ্যাথলিটকে এমন হলো যে তুমি আজকে ট্রেনিং দিলে, আবার 1 মাস পরে ট্রেনিং দিলে, আবার 2 মাস পরে ট্রেনিং দিলে, তাতে কিন্তু তোমার পারফরমেন্সের কোনো ইমপ্রুভমেন্ট হবে না। তাহলে যখন কোনো অ্যাথলিটকে ট্রেনিং দেবো, বেসিক প্রিন্সিপাল হচ্ছে কি, সেই প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। ধারাবাহিকভাবে তোমাকে ট্রেনিংটা দিতে হবে, মানে ধারাবাহিকভাবে তোমাকে প্রশিক্ষণ কিন্তু কর্মকার্য চালিয়ে যেতে হবে ডে বাই ডে। ক্লিয়ার? তারপরে হচ্ছে 2 নম্বর কি, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। দেখো প্রত্যেক ব্যক্তির মধ্যে যেমন থাকে, দেখতে আলাদা, তার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আলাদা, ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি আলাদা। তাহলে এই যে ডিফারেন্সটা যেমন প্রত্যেকের আলাদা আলাদা, সেক্ষেত্রে প্রত্যেকের জন্য ট্রেনিং শিডিউল কিন্তু আলাদা আলাদা হওয়া প্রয়োজন। কারণ প্রত্যেকের অ্যানাটমি যেমন পার্থক্য, তার ফিজিওলজিক্যাল ক্যাপাসিটিও যেমন আলাদা আলাদা, সেই জন্যে তাদের মধ্যে যে ফিজিক্যাল এবিলিটি বা ফিজিক্যাল যে সক্ষমতা, কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতাও কিন্তু আলাদা আলাদা। তাহলে আমরা জানি হচ্ছে কি, যে কাউকে কোনো কিছু ইমপ্রুভমেন্ট করতে গেলে ট্রেনিং দিয়ে ওভারলোড দরকার। তাহলে এই ওভারলোড
যদি আমি ইন্ডিভিজুয়াল মেজার না করতে পারি যে আমার ক্ষেত্রে ওভারলোডটা কতটা, সেটা যদি মেজার না করতে পারি তাহলে কিন্তু ট্রেনিংটা ফলপ্রসূ হবে না। সেই জন্য প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা যে ক্যাপাসিটি আছে, যার বিহন যে ক্যাপাসিটি, সেই ক্ষমতার উপর ডিপেন্ড করে কিন্তু ট্রেনিং শিডিউল দেওয়া প্রয়োজন। ক্লিয়ার? তারপরের পয়েন্টটা দেখো কী আছে, প্রিন্সিপাল অফ জেনারেল অ্যান্ড স্পেসিফিক প্রিপারেশান। তাহলে জেনারেল প্রিপারেশান মানে কি, একদম স্পেসিফিক। তোমাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম যে প্রথমে কী করব, বাড়ির যেমন ফাউন্ডেশন, ভিত না করলে যেমন বাড়ি করা যায় না, সেই জন্য একদম প্রথমে তাদেরকে জেনারেল ফিটনেসটাকে ডেভেলপ করব। জেনারেল এবিলিটিটা যেই ডেভেলপ হয়ে যাবে, সেই সাথে সাথে আমরা কী করব, সেই সাথে সাথে এইবার যখন বাড়ির ধরো ভিত হয়ে গেল, ভিত হওয়ার পরে কী করি, বাড়ির বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার রুম বানাই, যে একটা রুম, দুটো ডাইনিং রুম, হোম রুম, কিচেন রুম ইত্যাদি, টয়লেট, বেডরুম ইত্যাদি বিষয়গুলো যেমন করি, সেক্ষেত্রেও পোস্ট ট্রেনিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই জেনারেল ফিটনেস, যে ফিটনেসের বেসিক কম্পোনেন্ট, স্পিড, এজিলিটি, এক্সপ্লোসিভ স্ট্রেংথ, ব্যালেন্স, কোঅর্ডিনেশন ইত্যাদি বিষয়গুলো প্রথমে ডেভেলপ করব। করার পরে এবার ওই অ্যাথলিটকে পার্টিকুলার কোন গেমের জন্য আমি তাকে তৈরি করব, সেই পার্টিকুলার গেমে কোন কোন মাসেলগুলো ইনভলভ, তার জন্য তাকে তৈরি করব। ক্লিয়ার? তাহলে সবার ফার্স্ট কী করবো, তাকে জেনারেল তৈরি করব, তারপর স্পেসিফিক প্রিপারেশন করব। এইবার আসছি কি, দেখো প্রিন্সিপাল অফ ভ্যারাইটি। ভ্যারাইটি মানে কি, কোনো যে ট্রেনিং শিডিউলটা তুমি দেবে, সেই ট্রেনিংয়ের মধ্যে যেন একটা বৈচিত্র্য থাকে, একটা মজা করে, যাতে সেই ট্রেনিংটা যাতে একঘেয়েমি না হয় কখনো। যদি একঘেয়েমি হয়ে যায় তাহলে কিন্তু অ্যাথলিট সেইটার মধ্যে আর মজা খুঁজে পাবে না, তখন কিন্তু সক্রিয়ভাবে সে অংশগ্রহণ করবে না। এই জন্য যদি এই ট্রেনিংয়ের মধ্যে টেডিয়াম, ওই টেডিয়াম মানে তোমাকে এর আগে যেটা বলছিলাম যে প্লে টু, সেই প্লে টু যদি না আসে, তাহলে কিন্তু অবশ্যই ট্রেনিংয়ের মধ্যে কী দরকার, ভ্যারাইটি আনতে হবে। ক্লিয়ার? তারপরে কী আছে, দ্য প্রিন্সিপাল অফ ওয়ার্ম আপ অ্যান্ড কুল ডাউন। দেখো ওয়ার্ম আপ, কোনো একটা অ্যাক্টিভিটিকে যখন আমরা অংশগ্রহণ করব, সেই অংশগ্রহণ করার জন্য কিন্তু আমাদেরকে প্রিপেয়ার হতে হয়, মানে ওয়ার্ম আপ করতে হয়। সেই ওয়ার্ম আপ করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। আবার কুল ডাউন, এবং কোনো একটা অ্যাক্টিভিটি করার পর কুল ডাউন কিন্তু আবার দুভাগে করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ কুল ডাউন আর একটা হচ্ছে প্যাসিভ কুল ডাউন। এই কুল ডাউনটা কখন করা হয়, যখন তোমার একটা কম্পিটিশান শেষ হচ্ছে, সেই কম্পিটিশান শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই কুলিং ডাউনটা করতে হয়। মানে এই কুলিং ডাউনটা দুভাবে করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভ, মানে যখন তুমি নিজে কিছু হাঁটা বা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ দিয়ে করো। আবার প্যাসিভ কুলিং ডাউন কোনটা, যখন প্যাসিভ যখন হচ্ছে, যখন তুমি কোনো কিছু নিজে সরাসরি না করে কিছু ফিজিওথেরাপির মাধ্যমে যখন তুমি করবে, সেটা হচ্ছে তোমাকে প্যাসিভ কুলিং ডাউন। মানে কি, কেন করছি না, ওয়ার্ম আপ বা কম্পিটিশনের সময় আমার যে বডি টেম্পারেচারটা যে বেড়ে গেছিলো, সেটাকে আবার বডিটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই ওয়ার্ম আপ যেমন আমাকে বডিটাকে তৈরি করব, যখন আমি নর্মাল অবস্থায় আছি সেখান থেকে কোনো একটা অ্যাক্টিভিটি করার জন্য যেমন আমাকে ওয়ার্ম আপ করতে হবে, আবার সেটাও যখন এক কম্পিটিশান শেষ হয়ে যাবে, সেই কম্পিটিশানে শেষ হওয়ার পর সেই বডিটাকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু আমাদের কুলিং ডাউনটা ভীষণভাবে প্রয়োজন। তারপরে কি আসছে, প্রিন্সিপাল অফ সাইকেলিসিটি। এই সাইকেলিসিটি মানে কি, ধরো একটা প্রশিক্ষণ, একটা চক্রাকার প্রশিক্ষণ থাকবে। আমরা জানি যে তোমরা পিরিয়ডাইজেশনের মধ্যে পড়বে, দেখবে যে আমাদের প্রশিক্ষণ চক্র হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ম্যাক্রো সাইকেল, আর একটা হচ্ছে তোমাদের মেসো সাইকেল, আর একটা হচ্ছে তোমাদের মাইক্রো সাইকেল। দেখো এখানে সবথেকে ক্ষুদ্র সাইকেল হচ্ছে মাইক্রো, মানে ছোটো, তোমরা জানো মাইক্রো সাইকেল, সেটা মূলত কদিন হয়, 7 ডেজ। মাইক্রো সাইকেল মূলত 7 ডেজ, 7 দিনের জন্য হয়। আর সবথেকে বড় কোনটা, সেটা হচ্ছে ম্যাক্রো সাইকেল, সেটা হচ্ছে সেভারাল মান্থ হতে পারে, ইয়ার হতে পারে। আবার মেসো সাইকেলটা কদিন, মূলত হচ্ছে 2 থেকে 6 উইকের মধ্যে এই মেসো সাইকেলটা হয়, 2 থেকে 6 উইক। তাহলে এইভাবে আমাদের কিন্তু ট্রেনিংয়ের এরকমভাবে সাইকেলিসিটি মেনে, মানে বিভিন্ন প্রকার এই চক্রাকারটাকে মেনে, যে প্রথমে আমাদেরকে ম্যাক্রো সাইকেলের প্রশিক্ষণ দেব, তারপরে হচ্ছে মেসো সাইকেল, তারপরে হচ্ছে মাইক্রো সাইকেল। এই চক্রাকারভাবে তোমাদের কিন্তু আমাদেরকে সাইকেলটাকে মেনে কিন্তু আমাদের প্রশিক্ষণটা দিতে হবে, তবে কিন্তু অ্যাথলিট তার পারফরমেন্সের অপটিমাম লেভেলে পৌঁছাতে পারবে। এরপরে আসছে দেখো গুরুত্বপূর্ণ আর একটা, প্রিন্সিপাল অফ রেস্ট অ্যান্ড রিকভারি। রেস্ট অ্যান্ড রিকভারি মানে কি, দেখো আমরা জানি যে কোনো অ্যাথলিটের পারফরমেন্স যদি ডেভেলপ করতে চাই, তাহলে তাকে আমাকে ওভারলোড দিতে হবে, এবং এই ওভারলোড দিতে গেলে যদি তুমি অতিরিক্ত ওভারলোড দাও, তাহলে তার শরীরে কী আসবে, ফ্যাটিক চলে আসবে। তাহলে এই ফ্যাটিক যাতে না আসে, তাহলে কী করতে হবে, তার জন্য যতটা ওভারলোড দেবো, সেই ওভারলোডের মতো পর্যাপ্ত রেস্ট অ্যান্ড রিকভারি কিন্তু আমাদেরকে দিতে হবে। যদি রেস্ট অ্যান্ড রিকভারি যদি তুমি ঠিকমতো না দাও, তাহলে কিন্তু তার মধ্যে ফ্যাটিক চলে আসবে। এই জন্য রেস্ট অ্যান্ড রিকভারিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল।
তারপরে আছে দেখো প্রিন্সিপাল দ্য এনশিওরিং রেজাল্ট। এই যে এতগুলো প্রিন্সিপাল, এতগুলো নিয়মনীতি মেনে যদি তোমার ট্রেনিংটা দিয়ে দাও, তাহলে তোমার কিন্তু বা এই যে সমস্ত রকম সায়েন্টিফিক প্রিন্সিপালের সাথে মেনে যদি প্ল্যানিং করে যদি কোনো অ্যাথলিটকে ট্রেনিং প্রশিক্ষণটা দাও, তাহলে কিন্তু রেজাল্ট আসতে বাধ্য। তাই বলছে প্রিন্সিপাল অফ এনশিওরিং রেজাল্ট। তারপরে দেখো লাস্ট অফ দ্য প্রিন্সিপাল অফ অ্যাক্টিভ ইনভলভমেন্ট। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি তুমি সরাসরি নিজে সক্রিয়ভাবে যদি তুমি কোনো কম্পিটিশানে অংশগ্রহণ না করো, বা ট্রেনিং শিডিউলের মধ্যে যদি নিজে অ্যাক্টিভভাবে অংশগ্রহণ না করো, তো জোর করে কোনো কিছু চাপিয়ে দিলে তো হবে না। তোমাকে অ্যাক্টিভভাবে নিজের ইচ্ছা থেকে, নিজের মোটিভেশান থেকে, নিজের চাহিদা থেকে তোমাকে অংশগ্রহণ করতে হবে। তবেই কিন্তু সেখানে তোমাকে একটা জয়লাভ করার কিছু পাওয়ার খিদে থাকবে। তাহলে সেই খিদেটাকে যদি তুমি আনতে চাও, তাহলে কিন্তু তোমাকে অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে হবে। যদি তুমি অ্যাক্টিভ পার্টিসিপেশন করো, তবেই কিন্তু সেই কম্পিটিশনে তুমি কোনো ভালো পারফরমেন্স করার ইচ্ছা বা তাগিদ তোমার মধ্যে থাকবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মূলত আমাদের স্পোর্টস ট্রেনিংয়ের প্রিন্সিপাল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো আজকে যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে বললাম। এইবার আমরা আসবো কিছু ইম্পর্টেন্ট, আজকের ক্লাসের যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনগুলো সম্পর্কে। ক্লিয়ার? আজকে যে বিষয়গুলো পড়ানো হলো, সেই বিষয়গুলো থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সার আজকে আমরা জানবো। সেই জন্য আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন মোটামুটি যা যা পড়ানো হয়েছে সেই বিষয়গুলো থেকেই সিম্পল কতগুলো প্রশ্ন যা তোমাদেরকে রাখা হয়েছে, যাতে তোমাদের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়। ক্লিয়ার? প্রথম প্রশ্ন, ভালো করে পড়ো। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট মেনটেন অ্যাজ দ্য প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং। সেখানে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট মেনটেন দ্য প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং, মানে এর মধ্যে কোনটা প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং নয়। তাহলে আমরা একটু আগে প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং আমরা পড়ছিলাম, সেখানে দেখো কন্টিনিউটি প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং এর মধ্যে একটা অন্যতম প্রিন্সিপাল, কারণ প্রশিক্ষণ চক্র তোমাকে কি দরকার, তার মধ্যে কন্টিনিউটি থাকা দরকার, ধারাবাহিকভাবে প্রশিক্ষণ চক্রটা বজায় থাকা দরকার। প্রোগ্রেশন অফ লোড, মানে তোমাকে লোডটাকেও কিন্তু ধীরে 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 তোমাকে বাড়াতে হবে, না হলে কিন্তু তোমাকে ডেভেলপ হবে না। আর একটা কি আছে দেখো, সাইক্লিসিটি অফ ট্রেনিং, এটা আমরা পড়েছি যে প্রশিক্ষণ চক্র নির্দিষ্ট সাইকেল মেনে হয়, ম্যাক্রো সাইকেল, মেসো সাইকেল, আর একটা কি মাইক্রো সাইকেল। তাহলে বলতে দেখো মোটর স্কিল, এইটা হচ্ছে তাহলে তোমাদের প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং এর মধ্যে পড়ছে না। তাহলে সঠিক উত্তর কি মোটর স্কিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, তবে ফাস্টার অ্যাডাপ্টেশন প্রসেস অকার্স টু, আমরা কাদের ক্ষেত্রে ফাস্টার অ্যাডাপ্টেশন প্রসেসটা হয়ে থাকে। এটা দেখো, প্রথম প্রশ্নটা দেখো, বিগিনার, হাই পারফরমেন্স, মডারেট পারফরমেন্স, অ্যাডভান্স অ্যাথলিট। দেখো এক্ষেত্রে এটা তোমরা অনেক বইতে হয়তো দেখবে, এই উত্তরটা অনেকটা কনফিউজ প্রশ্ন। অনেক বইতে দেখবে যে বিগিনারদের ক্ষেত্রে অ্যাডাপ্টেশন প্রসেসটা তাড়াতাড়ি আসে বলে, কিন্তু আমি বলবো, মানে এর জন্য আমার কাছে যথেষ্ট মেটেরিয়ালসও আছে। অ্যাডাপ্টেশন প্রসেস আমি বলছি এখানে অ্যাডভান্স অ্যাথলিটদের ক্ষেত্রে বা হাই পারফরমেন্স যারা অ্যাথলিট তাদের ক্ষেত্রে অ্যাডাপ্টেশন প্রসেসটা তাড়াতাড়ি আসে। কারণ বিগিনারদের অনেক বইতে পেলেও বিগিনারদের না বলছি, তারা যুক্তি হচ্ছে আমি তোমাদেরকে বলি। এবং বিগিনার ধরো তোমার কাছে একজন হাই পারফরমেন্স অ্যাথলিট এলো, একটা বিগিনার এলো, তুমি তাদেরকে একটা ট্রেনিং দিলে, মানে লোড দিলে, এবং সেই লোডটা এতটাই দিলে সেই লোডের অ্যাডাপ্টেশন প্রসেসটা কাদের আসে, যদি বিগিনার যারা একদম যারা শুরু করছে ট্রেনিংটা, তাদের কি তাড়াতাড়ি আসাটা সম্ভব, না যারা হাই পারফরমেন্স তাদের আগে আসা সম্ভব। দেখো এটা হচ্ছে কনফিউশন প্রশ্ন। তবে সবসময় মনে রাখবে যে অ্যাডভান্স অ্যাথলিটটা কিন্তু ট্রেনিংয়ের সাথে অলরেডি অ্যাডাপ্টেড, তাদের লেভেলটা কিন্তু ফিটনেসের দিক থেকে অনেকটা বেশি, সেই জন্য অ্যাডভান্স অ্যাথলিট হচ্ছে একটা কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইট ইজ দ্য প্রসেস ফর প্রিপারেশন ফর স্পোর্টস পারফরমেন্স। এর মধ্যে নিচে যে প্রসেসগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা স্পোর্টস পারফরমেন্সকে বা প্লেয়ারদের প্রিপারেশন করছে, স্পোর্টস পারফরমেন্সের জন্য তৈরি করছে? প্ল্যানিং, না ওয়েলনেস, না ফিটনেস, না স্পোর্টস ট্রেনিং? সিম্পলি এটা নিয়ে কোনো কনফিউশন নেই, স্পোর্টস ট্রেনিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, what is the principle of training does not define you should exercise system, muscle action and skill that are relevant to that sports? তাহলে কি বলেছে, সিস্টেম অফ মাসেল অ্যাকশন অ্যান্ড স্কিল দ্যাট আর রিলিভেন্ট টু দ্য স্পোর্টস। এক্ষেত্রে দেখো সঠিক উত্তরটা হচ্ছে জেনারেলাইজেশন, ডিকোর্পোরেশনালাইজেশন, ভ্যারাইটি, ইন্টেন্সিটি, স্পেসিফিসিটি। মানে দেখো নির্দিষ্ট একটা স্পেসিফিক কোনো একটা অ্যাক্টিভিটির জন্য
মাসেল অ্যাকশন দরকার, সেটা যদি স্পেসিফিক না থাকে তাহলে কিন্তু যে আমি পার্টিকুলার যে অ্যাক্টিভিটিটা করবো সেই অ্যাক্টিভিটির জন্য আমাদের স্পেসিফিক ফিটনেস বা স্পেসিফিক মাসেলটাকে ডেভেলপ করতে হবে। সেই জন্য সঠিক উত্তর হচ্ছে পেসিফিক। নেক্সট প্রশ্ন দেখো, according to the principle of continuity the training program should be, মানে কন্টিনিউটির মধ্যে প্রিন্সিপাল অফ কন্টিনিউটির মধ্যে কি থাকবে, রেগুলার, ইরেগুলার, ওয়ান্স এ উইক, অন এ মান্থ। তাহলে এটা এত কিছু যখন কন্টিনিউটি, তাহলে সবসময় মাথায় রাখতে হবে রেগুলার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর পয়েন্টটা দেখো, ওয়ান অফ দ্য প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং ইজ, এর নিচের মধ্যে কোনগুলো স্পোর্টস ট্রেনিং এর মধ্যে একটা প্রিন্সিপাল? কন্টিনিউটি, ফিটনেস, ওয়েলনেস, অল অফ দি অ্যাবভ। দেখো গুলিয়ে ফেলবে না কিন্তু, ফিটনেস, ওয়েলনেস এগুলো কি প্রিন্সিপালের মধ্যে পড়েছিলে? তাহলে পড়নি, তাহলে অল অফ দি অ্যাবভ তো হচ্ছে না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, কন্টিনিউটি। ক্লিয়ার? নেক্সট বলেছে এ সাকসেসফুল ট্রেনিং প্রোগ্রাম কনসিস্ট অফ, একটা সাকসেসফুল ট্রেনিং প্রোগ্রামকে আমরা কখন বলবো? সেটা কি একটা স্পেসিফিক কোনো গোল থাকবে, না প্ল্যান ওয়ার্কআউট থাকবে, না মেইনটেইন ইয়ার রাউন্ড ফিটনেস থাকবে, না অল অফ দি অ্যাবভ? দেখো সাকসেসফুল যদি কোনো ট্রেনিং প্রোগ্রামকে যদি আমরা সাকসেস বলতে যাই, তাহলে ওটা সেই ট্রেনিং প্রোগ্রামের নির্দিষ্ট একটা গোল থাকা উচিত, তার প্ল্যান মতো সের মতো ওয়ার্কআউট হওয়া দরকার, সারা বছর ধরে তার ফিটনেস মেনটেন হওয়া দরকার। এই সমস্ত পয়েন্টগুলোই কিন্তু কাজে লাগবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অল অফ দি অ্যাবভ, মানে অল। নেক্সট পরের প্রশ্ন দেখো, ইন স্পোর্টস ট্রেনিং লিম্বারিং ডাউন ইজ ডান। লিম্বারিং ডাউন কথার অর্থ হচ্ছে কুলিং ডাউন। কখন আমরা কুলিং ডাউন করবো? বিফোর কম্পিটিশন, না আফটার কম্পিটিশন, না ডিউরিং কম্পিটিশন, না নেভার? সঠিক উত্তর কি? কুলিং ডাউন আমরা কখন করি? আফটার কম্পিটিশন। এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, what of the principle of training does this define how often the athlete should exercise per week in order to get benefit? How often athletes should exercise per week in order to get benefit? মানে যে অপশনগুলো আছে এর মধ্যে কোনটা বেস্ট? এক হচ্ছে ফ্রিকোয়েন্সি, না প্রোগ্রেসিভ ওভারলোড, না ডিউরেশন, না ইন্টেন্সিটি। মানে তোমাকে যখন প্রতি সপ্তাহে যখন তুমি যদি বেনিফিট পেতে চাও ট্রেনিং এর, তাহলে তোমাকে কোন জিনিসটা ফলো করে ট্রেনিংটা দিতে হবে? ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হবে প্রতি সপ্তাহে, না প্রোগ্রেশন ওভারলোড, না ডিউরেশন, ইন্টেন্সিটি? এই ধরনের প্রশ্ন তোমাকে সবসময় মাথায় রাখবে একটা জিনিস, ওভারলোড ছাড়া কোনো বেনিফিট কিন্তু আমরা পাবো না। ক্লিয়ার? যদি কোনো পারফরমেন্স বা ফিটনেস কম্পিটিশন ইনক্রিজ করতে চাই তাহলে কিন্তু ওভারলোড দরকার। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রোগ্রেসিভ ওভারলোড। ক্লিয়ার? নেক্সট, to avoid the psychological and physical boredom, change the method of training so that the plateau is not reached during the training session. This was to the principle of, বলেছে যে এই যে নিচের যে নিম্নলিখিত যে প্রিন্সিপাল গুলো আছে তার ভিতর কোন প্রিন্সিপাল গুলো ফলো করলে আমাদের এই যে ট্রেনিং এর মধ্যে কখনো প্লেটু আসার সম্ভাবনাটা থাকবে না। তাহলে প্লেটু আমরা কি বলেছিলাম? জেনারেলাইজ বিফোর দ্য স্পেশালাইজেশন, এটা করলে কি প্লেটু আসবে না? না ডিউরেশন, না ভ্যারাইটি, না স্পেসিফিক? দেখো আমার ট্রেনিং এর মধ্যে যদি কোনো ভ্যারাইটি না থাকে তাহলে কি ট্রেনিং এর মধ্যে অ্যাথলিটটা মজা পাবে? ভ্যারাইটি থাকবে, নিত্য নতুন ট্রেনিং শিখন থাকবে, ট্রেনিং প্রশিক্ষণ থাকবে, পাবে তো সবাই মজা পাবে। তাহলে তোমার যখন মজা পাবে তখন সেটা এনজয় করবে, তার মধ্যে তার মধ্যে ভ্যারাইটি আসবে, তার মধ্যে তাহলে টেডিয়াম বা প্লেটু আসার সম্ভাবনা কম থাকবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ভ্যারাইটি। ক্লিয়ার? এই হচ্ছে মূলত 10টা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন লিখেছিলাম, যেগুলো করানো হয়েছে তার মধ্যে থেকেই। এইবার আসে টুডে কুইজ। আমি এখানে কুইজের প্রশ্নগুলোকে রাখছি, তোমরা একটা কাজ করবে, এই কুইজের প্রশ্নগুলোকে দেখে তোমরা সঠিক অ্যান্সার গুলোকে তোমরা এই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা লিখে পাঠাও। যারা অবস্থা সঠিক হবে তাদেরকে আমরা আমাদের এই এমডি কোচিং ক্লাসের পক্ষ থেকে একটা পুরস্কার করা হবে, সেটা যাই হোক না কেন। তাই আর দেরি না করে এই প্রশ্নগুলোকে দেখো, দেখে সঠিক উত্তরগুলো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে পাঠাও। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সবাইকে।